হ্যাঁ, লাইভ। এখন হুম দর্শক, আমরা আজকে একটু কারিগরি ত্রুটির জন্য লাইভে আসতে দেরি হয়েছে। আমরা অবশেষে এই কারিগরি ত্রুটি মুক্ত হয়ে ফিরেছি লাইভে। আমাদের সাথে আছেন প্রিয় মানুষ, আমাদের নাজমুল হাসান ভাই, যিনি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে আছেন এবং সেখান থেকে ২৯ বছর ধরে একটা পত্রিকা প্রকাশ করে আসছেন সাপ্তাহিক পরিচয় নামে। আমরা কথা বলবো নাজমুল হাসান ভাইয়ের সাথে। নাজমুল হাসান ভাই, স্বাগত আপনার অংশুমালির ক্ষণকাল স্টুডিওতে। হ্যাঁ, আপনাদের অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আমার, এবং আপনার কথা অনেক শুনেছি, আপনাদের অনুষ্ঠানের কথা আমাকে কয়েকজনে বলেছে, বেশ ভালো। আহ আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি নাজমুল ভাই, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়ই। আশা করছি আমরা মোটামুটি প্যান্ডেমিকে আছি। করোনা করোনা ভাইরাসের কারণে গত 7 মাস তো ভিন্ন এক নিউ ইয়র্কে আমরা থাকি। সারা এখন বিশ্ব আমাদের সারা বিশ্বই ভিন্ন অবস্থায় নাজমুল হাসান ভাই। তো জি নাজমুল হাসান ভাইয়ের সাথে কথা বলার আগে উনার একটু পরিচয় করিয়ে দিতে চাই। যারা আমাদের সাথে আছেন অংশুমালির শ্রোতা দর্শকদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। নাজমুল হাসান ভাই ১৯৮২-তে চলে গেছেন যুক্তরাষ্ট্রে। যাওয়ার পরে তিনি সেখান থেকে বের করেছেন সাপ্তাহিক পরিচয় পত্রিকাটি। এর আগে তিনি একটি ইংরেজি পত্রিকার সাথে যুক্ত ছিলেন এবং টাইম টেলিভিশনেও কাজ করছেন তিনি। শুধু তাই নয়, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের ৪ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। নিউ ইয়র্কের সাংবাদিক মহলের খুবই প্রিয় মুখ নাজমুল হাসান ভাই। আজকে কথা বলবো তার সাথে। নাজমুল ভাই, জি বলুন। ১৯৮২-তে দেশ ছেড়েছেন, জি কিন্তু দেশে থাকাকালীনও কিন্তু আপনি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। একটি স্পোর্টস ম্যাগাজিন আপনি বের করেছেন। সেই সম্পর্কে আপনার সেই সাংবাদিকতার শুরু দেশ থেকেই এবং কিভাবে সাংবাদিকতায় জড়িয়ে পড়লেন সেটাই জানতে চাচ্ছিলাম নাজমুল ভাই। আসলে সাংবাদিকতার প্রতি আমার ঠিক যে দৃষ্টিটা, এটা আসলে স্বাধীনতার পরপরই। তখন চিটাগাঙে তখন খেলাধুলা ছিল। চিটাগাঙে তখন আমি স্টেডিয়ামে মাঝে মাঝে যেতাম। তখন হঠাৎ একদিন আমি স্টেডিয়ামে খেলা দেখছি, এমন সময় চট্টগ্রামের খেলা নিয়ে তখনকার একটা আজাদী পত্রিকায় একটা রিপোর্ট বেরোলো। ওটা নিয়ে মোটামুটি বেশ আলোচনা চলছিল স্টেডিয়ামে। তো আমি ভাবলাম যে রিপোর্টটা আমি পড়লাম, তো আমি বললাম যে যে খেলাটা আমি দেখলাম তার অনেক কিছু এখানে নাই, অসম্পূর্ণ। তো আমি পরের দিন সেই সময় আমি আড্ডা দিতাম চিটাগাঙের এই মিউনিসিপ্যালিটির অফিসের সামনে যে এলাকাটা, সেখানে একটা অফিস ছিল, দেশ বাংলা পত্রিকা অফিস। তো সেখানে আমি আড্ডা দিতাম। সেখানে অনেক লোক যেতেন, যাদের সাথে অনেকেই পরবর্তীতে রাজনীতিবিদ হয়েছেন। আমি মাঝে মাঝে মইনুদ্দিন খান বাদলকেও সেই আড্ডায় দেখেছি। তো যাই হোক, আমাদের রুশনি ভাইয়ের সাথে আড্ডা দিতাম সেখানে। তো সেখানে একদিন আমি বললাম, তো সেখানে যে উনি যে ওই পত্রিকাটা যিনি দেখাশোনা করতেন, আমি আরেকটা কথা বলে রাখি, তখন পত্রিকা কিন্তু সিসার টাইপে ছাপা হতো, এবং দেশ বাংলার উপরের তলায় ছিল সিসার, যেখানে টাইপ, যারা টাইপ সেট করতো তারা থাকতো, পিছনে গিয়ে আড্ডাটা হতো। তো আমি টাইপ সেটিং এর ঘরটা পার হয়ে আড্ডায় বসতাম আমরা। তো যাই হোক, সেখান থেকে আসার পরে আমি যে ওই যিনি ওই পত্রিকাটি বের করতেন, দেশ বাংলা পত্রিকাটির মালিক ছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু, সেটা আমি অনেক পরে জেনেছি। কিন্তু যিনি পত্রিকাটি দেখাশোনা করতেন তার নামটা এই মুহূর্তে আর মনে পড়ছে না। তিনি একদিন তাকে আমি বললাম যে এই আজাদের খেলা রিপোর্টটা তো আমার কাছে অসম্পূর্ণ মনে হচ্ছে। তো বলে যে আপনি কি মাঠে যান নাকি? আমি বলছি হ্যাঁ, আমি মাঠে যাই মাঝে মাঝে। বলে তাহলে আপনি আমাদের একটা রিপোর্ট দিয়ে দেন। তো আমি বললাম যে ঠিক আছে, আমি একটা রিপোর্ট দিয়ে দিব। তো সেখান থেকেই আমার মূলত খেলাধুলার প্রতি আগ্রহ। এরপরে স্টেডিয়ামে যাওয়ার জন্য তো পাশের দরকার, সাংবাদিকদের গ্যালারিতে যেতে হলে তো পাশের দরকার। তো পাশের জন্য হঠাৎ একদিন আমি স্টেডিয়ামের পাড়া দিয়ে হেঁটে আসছি। তো আমার সাথে একজন লোকের দেখা হলো। উনি বললেন যে আপনি কি আপনার নিউজটা দেখলাম নিউ ইয়র্ক চিটাগাঙ্গের দেশ বাংলা পত্রিকায়। তো আমি তখন আবার নিউ ইয়র্কের, তখন নাম দিয়ে রিপোর্টটা হয়েছিল, যে নাজমুল হাসান দিয়ে নিউজটা হয়েছিল। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন। পরে আমি
বললাম যে হ্যাঁ আমি করি। বলছে আপনি কি ঢাকার কাগজে রিপোর্ট পাঠাতে পারবেন নাকি? আমি বলছি আমি তো জানি না কিভাবে পাঠাইতে হয়। কয় না আমার তো এখানেই অফিস, আপনি এখানে আসলে আসে আমাকে রিপোর্টটা, স্টেডিয়ামের কাছেই অফিস, আমাকে রিপোর্টটা দিলে আমি ঢাকায় পাঠিয়ে দেবো। তো উনি আমাকে বললেন, তো আমি পরবর্তী ওনাকে জানলাম যে আপনাকে তো চিনলাম না। উনি বললেন যে, আমার নাম মইনুল আলম, আমি ইত্তেফাকের প্রতিনিধি। তো আমি একটু খুশি হলাম, ইত্তেফাকে বললো, তো আমি কয়েকদিন ইত্তেফাকে রিপোর্টটা পাঠালাম। মইনুল আলমের অফিসে দিয়ে আসতাম, ওনার বাড়ি এবং অফিস বোধহয় একই জায়গায় ছিল, দিয়ে আসতাম উনি। এর পরে থেকে যখন আমি ইত্তেফাকে রিপোর্ট পাঠালাম, তো ঢাকা থেকে আরেকটা পত্রিকা যে কামাল লোহানী ভাই, আমার ঠিক খুব সম্ভবত জনপদ হবে মনে হয়, তো ওইখানে মল্লিক ভাই কাজ করতেন, আতাউল হক মল্লিক। তো উনার সাথে তখন আমাদের সাথে কথা হলো, উনি আমার বললেন যে আপনার রিপোর্ট খুব ভালো হয়, ভালো লাগে, তো আপনি লোহানী ভাইয়ের সাথে আমি কথা বলছি, আপনাকে কিছু সম্মানীয় দিবে। আমি তো খুব অবাক। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তো কিভাবে রিপোর্টটা পাঠাইতে হবে? তো উনি বললেন যে না, আমাদেরকে ট্রাঙ্ক কল করতে হবে, ফোন ফোন করবেন, ফোন থেকে ট্রাঙ্ক কলে আমি রিপোর্টটা নিয়ে নিব, পরে আমি লিখে দিব। যাই হোক, আমি এইভাবে কয়দিন দিলাম। তারপর ওনাদের সাথে সাক্ষাৎ হলো, পরে আমি ভাবলাম যে না, একটা কাগজ নিউ ইয়র্কে করা যায় কিনা স্পোর্টস এর। তখন আমি চিন্তা ভাবনা শুরু করলাম যে করা যায় কিনা, যেহেতু আমি পত্রিকা অফিসে যাই, ওদের সাথে কথা বললাম। তো আমি তখন আমার কাছে খুব মনে হলো যে না, স্পোর্টস এর কাগজ করতে হলে সিসার টাইপে হবে না, সিসার টাইপে এই কাগজ ছবি টবি দিতে হবে। তখন আমি চিন্তা করলাম যে এটা কিভাবে করা যায়। তখন নিউ ইয়র্কে সবেমাত্র এই এই ছাপাখানার জগৎ একটা বিপ্লব হচ্ছে, সিগনেট প্রেস তখন শুরু হলো। তারপরে শফি ভাইয়ের মধ্যে একটা আর্ট প্রেস ছিল, আমার ঠিক যতটুকু মনে হয়, এখন মনে করতে পারছি, সিডিএ বিল্ডিং এর ওদিক দিয়ে পার হয়ে গেলে, এলাকাটার নাম মনে করতে পারছি না এখন। তো সেখানে তো সেখানে আমি তখন বললাম যে এটা কিভাবে করা যায়। তখন তারা বললো যে তাদের কাছে যা জানলাম তা অনেক খরচ। তো আমি মল্লিক ভাইয়ের সাথে কথা বললাম ঢাকায়, যে মল্লিক ভাই এরকম একটা কাগজ করতে চাই। তো উনি বললো যে কিভাবে সম্ভব। তখন আমি বললাম যে খরচটা যে নিলাম, তখন আমাকে ওনারা যে খরচ দিলেন, আমি ভাবলাম যে ঠিক আছে, সবকিছু রেডি করে নিয়ে যাবো। আর তখন তো সিলোফেনের পত্রিকা হতো, সিলোফেনের উপরে বের করে, মানে টাইপ সেটিং এর মতনই সিলোফেনে বের করে নিয়ে পত্রিকাটা হতো। তখন আমি ঢাকায় নিয়ে যেতাম, নিয়ে গিয়ে সিলোফেন করে তারা পত্রিকা দিয়ে আমি আবার ট্রেনে করে নিয়ে আসতাম নিউ ইয়র্কে। নিয়ে পরিচয় কিন্তু কখনো, আর পরিচয় বলছি সরি, খেলার মাঠ কিন্তু কখনো চিটাগংয়ে ছাপা হয়নি। এটা যত সংখ্যা বেরিয়েছে, প্রায় 18 থেকে 20 সংখ্যা, সব প্রত্যেকটা ঢাকাতেই ছাপা হয়েছে। আমি ছাপিয়ে আবার ট্রেনে করে নিউ ইয়র্কে নিয়ে এসে এটা ডিস্ট্রিবিউট করতাম। তখন কারেন্ট বুক সেন্টার ছিল, সেখানে পত্রিকাটা বিক্রি হতো বেশ কিছুদিন ভালো। আমরা বের করার প্রায় 10 কি 12 দিন পরে ঢাকা থেকে গ্যালারি নামে খুব ভালো একটি পত্রিকা, আরো মোটা সোটা, কামরুজ্জামান ভাই বের করছিলেন তখন। এই হচ্ছে খেলার মাঠের ইতিহাস। পরে আর আমি বেশি দিন কন্টিনিউ করলাম না খেলার মাঠের ইয়েটা, আর ছেড়ে দিলাম, কারণ ঢাকায় এসে ঢাকা যাওয়া, নিউ ইয়র্কে ঢাকার তুলনায় নিউ ইয়র্কে ছাপার খরচ প্রায় দ্বিগুণেরও বেশি ছিল। তো সেই জন্য নিউ ইয়র্কে আর সেটা করা সম্ভব হলো, কারণ তখন নিউ ইয়র্কে অফসেট প্রেস খুব একটা ছিল বলে আমার মনে হচ্ছে না। তো নাজমুল ভাই, আমেরিকায় যাওয়ার উদ্দেশ্য তো তা আপনার ছিল পড়াশোনা, কিন্তু জি। আমেরিকাতে গিয়েও দেখা গেল আপনি সাংবাদিকতায় জড়িয়ে গেছেন। এটা কিভাবে? এই গল্পটা আহা, একটু শুনতে চাই। আমি যখন আমি যখন আমেরিকায় আসি, আসার পথে পড়াশোনার জন্য, তো আমার বাবা আমাকে বললেন একটি কথা, প্লেনের, চিটাগং এয়ারপোর্ট তখন খুব ছোট্ট এয়ারপোর্ট। তো আসার পথে আমার বাবা আমাকে বললেন যে তোমার তো সাংবাদিকতার নজর, আমি বুঝতে পারছি তুমি কি করবে আমি জানি না, তোমার প্রফেশন কি হবে তো আমি তো জানি না, তো তোমার কাছে আমার একটা অনুরোধ। তো আমি বললাম, আমি একটু কিছুই বললাম না, আমি দাঁড়িয়ে রইলাম। উনি বললেন যে তুমি আমেরিকা যাচ্ছ, লেখাপড়াটা অন্তত শেষ করো, তারপরে তুমি যে ক্যারিয়ার নাও সেটা তোমার ব্যাপার। তো আমি আমেরিকা আসলাম, আমি লেখাপড়া শেষ করলাম। আমার সময় যারা অনেকে এসেছিল, তার একটা বড় অংশই কিন্তু পরবর্তী তার লেখাপড়া কন্টিনিউ করে নাই। তারা এখানে এসে আরেকটা জিনিস হচ্ছে যে আমেরিকাতে লেখাপড়া কন্টিনিউ না করার ব্যাপারে তখন একটা উৎসাহ ছিল, উৎসাহ ঠিক বলবো না, আমি বলবো যে একটা কারণ ছিল। সেটা হচ্ছে যে তখন যারা ফরেন স্টুডেন্ট আসতো, বিশেষ করে আমাদের মতো দেশগুলো থেকে, তাদের আয়ের একটা ব্যবস্থা নিশ্চিত করতে হতো, কারণ দেশ থেকে তো আর তখন ডলার আনা যেত না এখন যেভাবে আনা যায়। তখন আমাদেরকে চাকরির জন্য বেরিয়ে পড়তে হতো, স্কুলের চাকরি, পার্ট টাইম চাকরি কিংবা অন্যান্য চাকরি। তখন এই নিউ ইয়র্ক শহরে তখন কিন্তু ইয়েলো ক্যাবের একটা ব্যাপার ছিল, যে প্রতিদিনই একেবারে মানে দৈনিক নগদ আয়
তাছাড়া তখন লাইসেন্সিং এর ব্যাপারে এমন কোনো জিজ্ঞাসা ছিল না, কার কাজ করার অনুমতি আছে, কাজ করার অনুমতি নাই, এই সমস্ত ব্যাপারগুলো তেমন জিজ্ঞেস করা হতো না সেই সময়টাতে। তো অনেকেই এই ট্যাক্সিতে চলে গেল, কিন্তু আমি জিদ করে রইলাম, কারণ আমি অনেক কষ্ট করেছি অবশ্য লেখাপড়ার সময়। এমনও দিন গেছে 18 ঘন্টা আমাকে কাজ করতেছে কলেজের এই ফি জোগাড় করতে, কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু লেখাপড়াটা শেষ করেছিলাম। এবং লেখাপড়ার পরে আমি এই কলেজ ভিতরেই একটি চাকরি পেয়ে গেছিলাম লাইব্রেরি ইনফরমেশন সিস্টেমে। তো সেই চাকরিটাও কিছুদিন করার পরে আমার কিন্তু ভালো লাগছিল না। ভালো লাগছিল এই জন্য যে তখন নিউ ইয়র্কে দুই একটা পত্রিকা বের হচ্ছে, সাপ্তাহিক তখন হয়নি একটাও, পাক্ষিক পত্রিকা ছিল। তখন আমার প্রথমে খেয়াল হলো যে না, আমি খেলার মাঠটা নিউ ইয়র্ক থেকে বাস করি। তখন আমাকে অনেকে বললো, দুই একজন আমার সেই সময়কার বন্ধু, যে আমেরিকাতে খেলার পত্রিকা, তখন আমার কিন্তু ক্রিকেটের খুব ঝোঁক ছিল। একসময় এমন ক্রিকেটের ঝোঁক ছিল যে ক্রিকেটের যত ম্যাগাজিন পৃথিবীর যেখানে পাওয়া যেত আমি কেনার চেষ্টা করতাম, আনাতাম বাংলাদেশে, কিংবা কেউ বিদেশে গেলে তাদেরকে বলতাম আমার জন্য আর কিছু আনার দরকার নেই, খেলার ম্যাগাজিন আনলেই হবে। একসময় কলকাতার সকল খেলার ম্যাগাজিন আমার কাছে আসতো, আমি চিটাগাং বসেই সেগুলি পেতাম, নিতাম। তো সেই সেই ঝোঁকটা কিন্তু আমার এই প্রায় 5 বছর লেখাপড়া করার পরও যায়নি। আমি আমেরিকা এসে প্রথম যে কাজটি করেছিলাম, দ্বিতীয় সপ্তাহে আমার যতটুকু মনে হয়, যে আমি ইংল্যান্ড থেকে দি ক্রিকেটার, উইজডেন ক্রিকেট অ্যালমানাক, এগুলো সাবস্ক্রিপশনের ব্যবস্থা করেছিলাম। এবং আমি যে লাইব্রেরিটাতে তখন কাজ করতাম তাদেরকেও অনেকটা বুঝিয়েছিলাম যে এইখানকার অনেক ইন্ডিয়ান ছাত্ররা স্পোর্টস এর ব্যাপারে উৎসাহী, তোমরা এই ম্যাগাজিনটা সাবস্ক্রাইব করাও লাইব্রেরির মাধ্যমে। সেটাও আমি করতে পেরেছিলাম। আমার কথায় লাইব্রেরিয়ান রাজি হয়েছিলেন এবং তিনি এনেছিলেন, পরে আমার আর পয়সা লাগতো না, আমি লাইব্রেরিতে সেটা পড়ে নিতাম। তো যাই হোক, তো আমার তখন আগ্রহ হলো যে খেলার ম্যাগাজিন। তখন আমাকে, আমার সাথে দুই একজন ঘনিষ্ঠ ছিল, তারা বললো যে না, খেলার ম্যাগাজিন কেন করবেন, আপনার রেগুলারই একটা ম্যাগাজিন মতো পত্রিকা করা যায় কিনা। তখন আমি সেটা চিন্তা করলাম, এবং সেই থেকেই পরিচয়। প্রথম কিন্তু মাসিক হিসাবে বের হতো, একেবারে খুব রঙিন ম্যাগাজিন সেটা। তখন আমি যখন ম্যাগাজিনটা বের করি তখন কুয়েতের সাথে বোধহয় ইরান ইরানের সাথে যুদ্ধর সামান্য পরে, যখন প্রেসিডেন্ট বুশের কুয়েত অভিযানের কথা, তখনই আমি ম্যাগাজিনটা বের করি। এবং নাজমুল ভাই, মাঝে বোধহয় আপনি ভয়েস অফ বাংলাদেশ নামে একটা ইংরেজি না, সেটা আর একটু পরে, সেটা আর একটু পরে, সেটা একটু পরে। প্রথম যখন আমি পরিচয়টা লঞ্চ করি, বের করি ম্যাগাজিন, তখন বেশ জনপ্রিয়তা পায়। তখন তো এত বাংলাদেশি ছিল না সেখানে, এবং ম্যাগাজিনটা তখন $1 বিক্রি করা হতো। এবং মোটামুটি কিছুদিন বেশ 2.5 বছর 3 বছর ম্যাগাজিনটা চলেছে। অনেক লেখাও আমি ছেপেছি, এখানকার লেখা, বিশেষ করে নির্মলেন্দু গুণের যুক্তরাষ্ট্রের প্রথম সাক্ষাৎকারটা আমাদের ম্যাগাজিনে ছাপা হয়েছিল। পরে উনি ওটা ওনার বইতেও দিয়েছেন। আরো বেশ কয়েকটি লেখা ছিল ভালো। তখন অনেকেই আমাকে বেশ উৎসাহ দিলেন। এদের ভিতরে ফকির ইলিয়াস ছিল, সে আমাকে অনেক সহযোগিতা করেছে। তারপর হাসান ফেরদৌস ভাই। তারপর সেই সময় আমাদের একটা আড্ডার একটা ব্যবস্থা হতো, যে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস বলে একটা জায়গা, সেখানে খুবই সংস্কৃতির একজন খুবই পৃষ্ঠপোষক আমি বলবো, সে আজকে নেই, বেঁচে নেই, তারিক মাহবুব। তারেক মাহবুব আমাদের এই যুক্তরাষ্ট্রে, ভারতের এবং বাংলাদেশের যত বিখ্যাত শিল্পী, প্রথম যুক্তরাষ্ট্রের অনেকেরই প্রথম যুক্তরাষ্ট্র সফর কিন্তু এই তারিক মাহবুবের আগে। এবং তারিক মাহবুবই কিন্তু যুক্তরাষ্ট্রে মান্না দেখে প্রথম এনেছিলেন আমাদের কমিটিতে। পরে মান্না অনেক ঘনিষ্ঠজন হয়েছিলেন। সেই তারিক মাহবুবের সাথে আড্ডা দিতে একদিন তারিক মাহবুবের সাথে তখন জাতিসংঘে কাজ করতেন হাসান ফেরদৌস। তা হাসান ফেরদৌস, তারিক মাহবুব, আমরা একদিন কথা বলছিলাম। তখন হাসান ফেরদৌস বললেন যে একটা ইংরেজি ম্যাগাজিন করা দরকার, ভয়েস অফ, উনি নামটা দিলেন বোধহয় ভয়েস অফ বাংলাদেশ। তারিক মাহবুবও বিষয়টা লুফে নিল। সেই থেকে ভয়েস অফ বাংলাদেশের জন্ম হলো, এবং হাসান ভাই এটা এডিট করতেন, আমাকে নির্বাহী সম্পাদনার দায়িত্ব দিচ্ছেন, ম্যাগাজিন সেট আপ, এগুলোর বিভিন্ন অন্যান্য কারিগরি দিকটাও দেখাশোনা করতাম। তবে মূলত লেখালেখির কাজটা বেশিরভাগ হাসান ফেরদৌসি দেখাশোনা করতেন। এবং ম্যাগাজিনটা প্রায় চলেছিল, প্রায় যতটুকু আমার মনে হয় প্রায় 2-2.5 বছর আমরা কন্টিনিউ করেছিলাম সেই সময় ম্যাগাজিনটা। মোটামুটি বেশ বেশ সাড়া জাগিয়েছিল সেই সময়টা। কিন্তু ওর ভয়েস অফ বাংলাদেশ বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, ভয়েস অফ বাংলাদেশ আসলে বন্ধ হওয়ার কারণটা হচ্ছে যে আমি তো পরিচয় নিয়ে ব্যস্ত, হাসান ভাই জাতিসংঘের কাজ নিয়ে ব্যস্ত।
তারেক মাহবুব ট্রাভেলেন্সের কাজ নিয়ে ব্যস্ত, তার অন্য সাংস্কৃতিক কাজকর্ম, সাহিত্য আসর, বিভিন্ন শিল্পীদের অনুষ্ঠান, এইসব নিয়ে ব্যস্ত। তো একটি ম্যাগাজিনকে প্রফেশনাল লেভেলে বের করতে হলে যে যে এফোর্টটা দেওয়া দরকার, সেটি সেই সময় আমরা অনেকে হয়তো আমাদের পক্ষে, হয়তো আমার পক্ষে অন্তত দেওয়া সম্ভব ছিল না। পরে হাসান ভাইও আগ্রহ হারিয়ে ফেললেন। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে যেটা মনে হয়েছিল, যে এটা বোধহয় সময়ের তুলনায় একটু আগেই বেরিয়ে গেছিল। এখন হয়তো বের হলে তো অন্য ব্যাপার হতে পারতো। জি নাজমুল ভাই, আর এখন একটু প্রশ্নটা যাই সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আপনি তো যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে জড়িত এবং এখন পর্যন্ত আপনি একজন সম্পাদক হিসাবে কাজ করে যাচ্ছেন। একটা পত্রিকা 29 বছর বের করা খুবই কঠিন একটা ব্যাপার, 29 বছর চালানো। এই যে সাপ্তাহিক পরিচয়ের পথ পরিক্রমা এই যে চলছে, এতে বাধা বিঘ্ন বা অন্য কিছুর কোনো স্মৃতি আছে কিনা নাজমুল ভাই? একটা স্মৃতি আমার সবসময় মনে হয়, আমি যতদিন পত্রিকায় করি, যতদিনই পত্রিকা থাকে, একটা কথা আমার কাছে মনে হয়, আমি যখন পত্রিকাটা প্রথম বের করি, পত্রিকা হিসেবে প্রথম যখন নিয়ে আসি, তখন আজ থেকে প্রায় কত 25-26 বছর আগের কথা বলি। আমি তখন ডেলিভারির সময় সাথে থাকতাম পত্রিকাটা। তো আমি জ্যাকসনেটে এসেছিলাম, তখন জ্যাকসনেটে একটা ম্যাগনা রেস্টুরেন্ট বলেছিল এখানে। তো ম্যাগনা রেস্টুরেন্টে এসে আমরা খেতে বসলাম, দুপুরবেলা খাবো। তো তখন বুফে ছিল। তো আমরা কয়েকটা পত্রিকা টেবিলের উপর রেখে বুফের খাবার নিতে গেলাম। তো তখন ওই ম্যাগনার মালিক, ফরিদ বোধহয় ওনার নাম, উনি এসে আমাকে বললেন, কেন এই পরিশ্রম করছেন, এই এই পত্রিকা তো বাঁচবে না, পত্রিকা তো টিকানো সম্ভব হবে না। তো 3 মাসের পরে হয়তো আপনাকে বন্ধ করে দেবো। কারণ তখন ওই সময়টা আরো কয়েকদিন পত্রিকা বের করার চেষ্টা করেছিল, পারেনি, সম্ভব হয়নি। তো উনি আমাকে বললেন, উনি স্বাভাবিকভাবেই বললেন, যে উনি চিন্তা চেতনা থেকেই বললেন যে না, বের করতে পারবে না, 3 মাসের পরে টিকবে না। তাই বললাম আচ্ছা দেখা যাক। তো এর কয়েক বছর পত্রিকা তো নিয়মিত বের হচ্ছে, সাপ্তাহিক হিসাবে পত্রিকা যতদিন বেরিয়েছে, একটি সংখ্যাও কিন্তু বন্ধ হয়নি। এবং প্রতিদিনই শনিবারে বেরিয়েছে নিউ ইয়র্কে। তো সেটা 18 ইঞ্চি বরফও থাকলেও শনিবারে বেরিয়েছে, বৃষ্টিতেও বেরিয়েছে, রৌদ্রের দিনেও এই শনিবারে বেরিয়েছে পত্রিকাটা, এবং সবসময় সেটি বেরিয়েছে। তো যাই হোক, তো উনি বললেন, এর 5-6 বছর পরে উনার রেস্টুরেন্টটাই বন্ধ হয়ে গেল, কিন্তু এখনো পরিচয় আছে। এখনো মাঝে মাঝে আমাকে উনি দেখলে বলতে ইচ্ছা করে, যে রেস্টুরেন্ট আপনি আমাকে বলেছিলেন এবং আপনি আমাকে সতর্ক করেছিলেন, আহ বলেছিলেন 3 মাস হয়তো টিকবে না, কিন্তু পত্রিকাটি এখনো 29 বছর টিকে আছে। এবং আমাদের এই নিউ ইয়র্কে পত্রিকার আমরা একসময় খুব ভালো ছিল, এটা অস্বীকার করলে ঠিক হবে না, যে আমরা যখন প্রথম 3-4টি 4টি 5টি পত্রিকা ছিলাম, তা আমরা খুবই ভালো ছিলাম। এবং আমার এখনো মনে আছে যে আমি অনেক অনেক সাবস্ক্রাইবার, তখন আমরা সাবস্ক্রিপশন নিয়েছিলাম বছরে কত $30 হয়তোবা। তখন আমাকে অনেকে চেক দিয়েছিলেন, আমি সেই চেক গুলো কিন্তু জমা দেই নাই, কারণ এই জন্য, এই ভয়ে জমা দেই নাই, যে যদি পত্রিকাটি 1 বছর না চালাতে পারে, তাহলে তো টাকা ফেরত দিতে হবে, এবং এখন যদি খরচ করে ফেলি, তাহলে টাকা তখন কোথা থেকে ফেরত দিব। তো এই বিষয়গুলো নিয়ে আমি অনেকগুলো চেক জমাই দেইনি, এবং সেই চেকগুলো পরে আর জমা দেওয়া সম্ভব হয়নি। এরপরে আরেকটা জিনিস, তখন আমাদের সময়টাতে ব্যবসা বাণিজ্য সেরকম ছিল না, কয়েকটা মাত্র দোকান ছিল। তখন এরকম রেমিটেন্স প্রতিষ্ঠানও ছিল না। আমরা বড় বড় কোম্পানি, ব্যাংক তো প্রশ্নই ওঠে না। তো আমরা সামান্য কয়েকটা গ্রোসারি এবং কমোডিটি ইভেন্টের বিজ্ঞাপনের উপরে নির্ভর করে পত্রিকা করতাম। তো মোটামুটি একটা জিনিস ছিল, সেই সময় পত্রিকাগুলো খুব বিক্রি হতো। বিশেষ করে আমি বলবো, সেই সময় ঠিকানা খুবই বিক্রি হতো, বাঙালি বিক্রি হতো, আমরাও বিক্রি করতাম। প্রবাসী, পরে ঠিকানা বের হওয়ার কিছুদিন পর সাপ্তাহিক প্রবাসী, সাপ্তাহ সাপ্তাহিকে পরিণত হয়, যেটি আগে পাক্ষিক হিসাবে বের হতো। তো মোটামুটি সে সময় একটা ভালো অবস্থা ছিল। কিন্তু পরবর্তীতে আমি বলবো 2000 সালের সামান্য কিছু পরে থেকে, বিশেষ করে 1/11 এর পরে, যে সেপ্টেম্বর 11 যে ঘটনাটি, 9/11 এর পরে যেটি ঘটেছিল নিউ ইয়র্কে, তারপরে পত্র-পত্রিকাতে একটা ধাক্কা এসেছিল, কিন্তু এখনকার মতো অবস্থা না। এখন যা অবস্থা, এটি পত্রিকা বের করার পেশাদার কোনো পরিবেশ নিউ ইয়র্কে নেই বাংলা পত্রিকা। কারণ এখন পত্রিকাগুলো, আসলে পত্রিকা কিন্তু এখন কতখানি পত্রিকা আর কতখানি পাতা বিক্রির ব্যবসা, এটা পাঠকরাই বলতে পারবেন। এবং এখন দিন দিন আরো অবস্থা ব্যাগতিক হচ্ছে। আরেকটি ব্যাপারে প্যান্ডেমিকের সময় আমরা দেখলাম, সেটি হচ্ছে যে
প্রিন্ট পত্রিকা অর্থাৎ পড়ার মানুষের খুবই আগ্রহ অনেক কমে গেছে। এবং আরেকটা জিনিস আমি খুব বেদনার সাথে অনুভব করি এখন, যে আমি যখন রাস্তায় হাঁটি তখন দেখি যে আমাদের ফ্রি পত্রিকাগুলোকে দোকানদাররা ভালোভাবে ব্যবহার করছে তাদের শাকসবজির নিচে রাখার জন্য, কিংবা রাস্তাঘাটে উড়াউড়ি করছে পত্রিকা, মানুষ পায়ে দিচ্ছে। আমাকে আমাকে খুব কষ্ট দেয়, এবং সেই কষ্ট থেকেই আমি গত 7 মাস এই প্রিন্ট ভার্সনটা বন্ধ রেখেছি। আমি চেষ্টা করছি যে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে, প্রযুক্তি নির্ভর হয়ে মানুষের কাছে প্রিন্ট ছাড়া অন্যভাবে অন্য কোনো মিডিয়ায় পত্রিকাটি পৌঁছানো যায় কিনা, সেই জন্য আমি চেষ্টা করছি গত 7 মাস বিভিন্ন মানুষের কাছে ইমেইলের মাধ্যমে পত্রিকাগুলো পাঠানোর চেষ্টা করছি, এবং মোটামুটি অনেক পাঠক সেটা গ্রহণ করতেও শুরু করেছে। অনেকেই আমাকে বলেছে যে না, আমাদের প্রিন্ট ভার্সনের কোনো প্রয়োজন নেই, এবং এই অবস্থায় এখন আছে মোটামুটি নিউ ইয়র্কের পত্রিকা হিসাবে। এই প্যান্ডেমিক মোকাবেলা করতে গিয়ে সারা বিশ্বেই বোধহয় প্রিন্ট ভার্সনের পত্রিকার প্রিন্ট ভার্সনের যেটা আমরা কাগজে বের করি এটা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। আমাদের দেশে অনেক পত্রিকার সার্কুলেশন কমে গেছে, সারা বিশ্বে এটা নিউ ইয়র্কে এই প্রভাবটা পড়েছে আমরা বুঝতে পারছি নাজমুল ভাইয়ের কথায়। তো নাজমুল ভাই, আমি একটা উদাহরণ দেই। আমি যখন প্রথম আমেরিকায় আসি তখন নিউ ইয়র্ক টাইমস সানডে এডিশনটা নেবার জন্য কিন্তু একটা শপিং ব্যাগ লাগতো সাথে, এটা একা ক্যারি করা যেত না। ওইখানে প্রায় 18 থেকে 20টি সেকশন ছিল, এবং আমার মনে হয় 350 থেকে 400 পাতা, এবং ওই সানডে এডিশনটার দোকানে সাজানোর জন্য পার্ট টাইম চাকরি করতে হতো অনেক অনেক ছাত্রকে। যাই হোক, সেই নিউ ইয়র্ক টাইমসের সানডে এডিশন এখন এত শীর্ণকায় দেখতে যে হতাশই লাগে। কিন্তু একটা জিনিস আপনি একটু আগে বলেছেন যে এখন যে ডিজিটাল ভার্সন, যে ই ভার্সন যেটাকে বলা হয়, সেটার অনেক ব্যবসা, সেটার অনেক প্রসার, এবং নিউ ইয়র্ক টাইমস তাদের যে কোম্পানি, তাদের যে রিপোর্টটা দিয়েছে, তাদের ডিজিটাল সাবস্ক্রিপশন কয়েক গুণ বেড়েছে গত এই বিশেষ করে প্যান্ডেমিকের সময়, এর আগেও। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের বাংলাদেশে আমি লক্ষ্য করেছি যে অনেকেই এখন এই ডিজিটাল ভার্সনের দিকে নজর দিচ্ছেন। বিশেষ করে প্রথম আলো খুবই দৃষ্টিনন্দন এবং পেশাদার একটা চমৎকারিত্ব তাদের আছে এই এই ই ভার্সনের ব্যাপারে। অন্যান্য পত্রিকাও এগিয়ে আসছে, কিন্তু আমি মনে করি যে এটাই এখন যুগ, সময়ের দাবি এটা। পাঠকরা ই ভার্সনের মাধ্যমে পত্রিকা পেতে চায়। আমি যদি ফোনে পত্রিকা পড়ে ফেলতে পারি, আমি কেন দোকানে গিয়ে প্রিন্ট ভার্সন জোগাড় করবো? হ্যাঁ, অনেকেরই আগ্রহ আছে একটু, কিন্তু এখন যে টেকনোলজি, যেমন ধরুন অনেকে শুয়ে শুয়ে পত্রিকা পড়তে চায়, আর তাদের জন্য তারা কিন্তু ট্যাবলেটে পত্রিকা পড়তে পারে, আইপ্যাডে পত্রিকা পড়তে পারে চমৎকার ভাবে। এবং এটি আমার কাছে, এবং পড়তেও খুব খুব ঝকঝকে টাইপ, ঝকঝকে ছাপা দেখা যায়। এই এবং আরেকটা জিনিস যেটা আমি গুরুত্বপূর্ণ কাকন ভাই আমি মনে করি, সেটা হচ্ছে যে পত্রিকা কালেকশনে রাখার জন্য ডিজিটাল সাবস্ক্রিপশন ই ভার্সনটা খুবই এফেক্টিভ, খুবই খুবই উপযোগী আমি মনে করি। অর্থাৎ নাজমুল ভাই, এখন প্রিন্ট ভার্সন মোটামুটি ডিজিটাল প্রযুক্তির কারণে প্রিন্ট ভার্সন বোধহয় পিছিয়ে পড়ছে, এবং প্রযুক্তির কারণেই অনলাইন ভার্সন যেটা যেটা ডিজিটাল ভার্সন বলছি আমরা, বা ই ভার্সন যেটা বলছি আমরা, সেটা এগিয়ে যাচ্ছে। এবং এমনও হয়েছে অনেক বড় বড় পত্রিকা ঘোষণা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা আমেরিকাতেও হয়েছে, ব্রিটেনেও হয়েছে। আমি এই প্রসঙ্গে একটা প্রাসঙ্গিক কথা বলি। আমরা যখন আমেরিকায় আসি, আমাদের দেশের খবরের জন্য আমরা একটি পত্রিকা নিতাম ইংরেজি ভাষায়, সেটা হচ্ছে ইন্ডিয়া ব্রড। এবং ইন্ডিয়া ব্রডের তখন আমাদের সাউথ এশিয়ান সেকশনে কিছু বাংলাদেশের খবর থাকতো। আমরা তো অন্য কোথাও আর বাংলাদেশের খবর পেতাম না, তখন তো এইভাবে ইন্টারনেটও ছিল না আমাদের। তো সেই ইন্ডিয়া ব্রডটা আমি সংগ্রহ করতাম, কারণ এবং ইন্ডিয়া ব্রডের অফিসটা আমার বারুক কলেজের খুব কাছে ছিল, এবং ইন্ডিয়ার দোকানগুলিতে তখন সাবওয়েরও কয়েকটি স্টোর ইন্ডিয়া ব্রড। সেই ইন্ডিয়া ব্রড 50 বছর চলার পর এই প্যান্ডেমিকের মুহূর্তে বন্ধ হয়ে গেছে। তারা প্রথমে ওটা যিনি বের করেছিলেন সেই গোপাল রাজু, তিনি পত্রিকাটা বিক্রি করে দিয়েছিলেন আর একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে। সেই মাল্টিন্যাশনাল কোম্পানি 2-3 বছর চালানোর পর এই প্যান্ডেমিক শুরুর মুহূর্তে, অর্থাৎ মার্চ কি এপ্রিলের দিকে, তারা সেটি সম্পূর্ণ বন্ধ করে দেয়। এমনিতেই মানে প্রিন্ট ভার্সনের একটা খারাপ অবস্থা চলছিল, কিন্তু এই প্যান্ডেমিক সামনে আসাতে, মহামারী সামনে আসাতে এটা আরো পিছিয়ে পড়েছে। এটা আমরা বুঝতে পারছি যে সম্মুখে হয়তো প্রিন্ট ভার্সন ক্লাসিক একটা উদাহরণ হিসাবেই থাকবে, মানুষের হাতে থাকবে ই ভার্সনটাই। তো নাজমুল ভাই, আপনার সাথে আরেকটু কথায় যাই, সেটা হলো
আপনার যুক্তরাষ্ট্রের সাংবাদিকতার সাথে বাংলাদেশের সাংবাদিকতার সম্পর্ক এবং পার্থক্যটা যদি একটু বলতেন, আপনার কি মনে হয় যে আপনারা এখনকার যে আপনারা যেভাবে মত প্রকাশের স্বাধীনতা বা আপনারা যেভাবে কাজ করছেন, বাংলাদেশের সাংবাদিকরা সেইভাবে কাজ করতে পারছে কিনা, এই ব্যাপারটা যদি আপনি একটু বলতেন। আমি আমার যেটা মনে হয় যে বাংলাদেশে অনেক সাহসী সাংবাদিক আছেন, এবং আমি সাহসী সাংবাদিক এই জন্য বলবো যে তারা অত্যন্ত কৌশলে খবরগুলো দিয়ে দিচ্ছেন। এখন পাঠকরা হয়তো বা কিভাবে নেবে আমি জানি না। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে সাংবাদিকতার একটা অংশ এখনো সত্যিকার সাংবাদিকতায় বিশ্বাস করে, যদিও আমরা দেখি যে সাংবাদিকদের এখন একটা অনেক সাংবাদিকের বৃত্তের একটা লোভ দেখা দিচ্ছে। বৃত্ত এবং বৈভব এই দুইটার কাছে যদি, পৃথিবীতে তিনটা প্রফেশন আছে যেটা বৃত্তের সাথে যাদের কোনো সম্পর্ক নাই। একটি হচ্ছে শিক্ষকতা, একটি হচ্ছে বিচার কাজ, আর একটি হচ্ছে সাংবাদিকতা। সমাজ এদেরকে সম্মান করে, সমাজ এদেরকে রেসপেক্ট করে। এই তিনটি প্রফেশনকে রেসপেক্ট করে তাদের এই নৈতিক অবস্থানের পেশার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, সেই নৈতিকতার স্তম্ভটি হয়তো অতখানি শক্ত নেই এখনো। কিন্তু আমি যতটুকু বাংলাদেশের যে কাগজগুলো পড়ি এবং পড়ার সুযোগ পাই, তাতে দেখি যে সেখানে যথেষ্ট সাহসী সাংবাদিকতা হচ্ছে, তবে কৌশলে। এবং অনেকে অবশ্য ঠিক ওইভাবে না গিয়ে তারা গা বাঁচানোর একটা প্রক্রিয়া করেন, খুব চেষ্টা করেন সাহস করে কথা বলার মতো লোক যারা আগে যাদেরকে ভাবা হতো, যাদের উত্তরসূরি ঠিক সেইভাবে এখনো তৈরি হয়নি। তবে কিছু কিছু সাংবাদিক আছে, আমি আপনার কলামের খুব ভক্ত। আপনি সাহস করে অনেক কথা লিখে ফেলেন, লিখতে পারেন, চেষ্টাও করেন। এবং আমি মনে করি যে সাংবাদিকতা সবসময় কৌশল অবলম্বন করতে হয়। সেটা একটা বড় উদাহরণ আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর উনি প্রথম দিকে যেভাবে ফেক নিউজ বলছেন, আর তাতে কিন্তু আমেরিকার মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু সেটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। এবং এবং এর পরে আমেরিকাতে আমি যেটা লক্ষ্য করেছি যে নিউ ইয়র্ক টাইমস একটি মিশনে ছিল, মিশন। তারা প্রায় 200-এরও বেশি সাংবাদিককে নিয়োগ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ফাইন্যান্স, প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবসা, প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ড সবগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে, ট্যাক্স রেকর্ড করে। এরপরে যখন এই গত কয়েক সপ্তাহ আগে নিউ ইয়র্ক টাইমস তার তার এই ট্যাক্স ফাইলটি শেষ পর্যন্ত বের করলো, রিপোর্টটি তারা অনেক আগেই পেয়েছিল, কিন্তু এই সময় তারা বের করেছে। এবং দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এটাকে ফেক নিউজ বলতে পারেনি। অতএব সাংবাদিকদের বিভিন্ন সময় বিভিন্ন রকম চ্যালেঞ্জ থাকবে। আমিও অনেক চ্যালেঞ্জের ভিতরে পড়েছি যুক্তরাষ্ট্রে। যার কারণে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিভিন্ন বিত্তশালীরা টাকা পয়সা নিয়ে সেখানে বাড়িঘর কিনে, এবং তারা এমন ভাবে কেনা কেনা বাড়িঘর কিনে যে তাদের ক্রেডিটও দেখতে হয় না, কারণ তারা সব নগদে কিনে। তো তখন আমার এরকম একটি রিপোর্ট আমি করেছিলাম যে বাংলাদেশের একজন অফিসার বা সিএস, খুব সম্ভবত বড় কর্মকর্তা ব্যাংকের, তিনি এখানে তার স্ত্রীর নামে বেশ কিছু বাড়ি কিনেছিলেন, সেই রিপোর্টটা করেছিলাম। সেই রিপোর্টের পরে আমাকে যথেষ্ট কথা শুনতে হয়েছে। তবে একটা কথা আমি বলি যে সঠিক সাংবাদিকতা করলে, সত্য সাংবাদিকতা করলে, যদি সাংবাদিকতার সত্যের কথা, সত্য জিনিসটা থাকে তথ্যগতভাবে, তাহলে কিন্তু সাংবাদিকের বিপদে পড়াটা খুবই সাময়িক। এবং সাংবাদিকদেরকে সাহস দেখাতে হয়, বিচারকদেরকে সাহস দেখাতে হয়, শিক্ষকদেরকে সাহস দেখাতে হয়। সাহস তো ব্যবসায়ীরা দেখাতে পারে না, কারণ তাদের তো মুনাফার একটা ব্যাপার থাকে। কিন্তু সাংবাদিকদের তো মুনাফার কিছু নাই, সেটা তো সমাজ সেবার কাজ, দায়িত্বের পেশা। অতএব সেই পেশাতে আমি মনে করি যে সততার সাথে সেই পেশা করা উচিত, বৃত্তের সন্ধানে নয়। বৃত্ত অর্থের প্রয়োজন আছে, জীবন চলতে হলে অর্থের প্রয়োজন, আমাদের সকলের প্রয়োজন। কিন্তু সেটা যাতে কখনো বেশি ব্যাপার হয়ে না দাঁড়ায়, সেটা অর্জন করাটাই বেশি না হয়ে দাঁড়ায়। তা সে যাতে সাংবাদিকতা প্রকৃত মানুষকে সেবা করা যায় তথ্যের মাধ্যমে, মানুষকে ইনফরমেশনের মাধ্যমে। আপনারা জানেন যে ইনফরমেশন ইজ পাওয়ার। যত মানুষকে ইনফর্ম করবেন তত মানুষ শক্তিশালী হবে, সমাজ শক্তিশালী হবে। এবং এর একটা উদাহরণ আমি দেই এই সময় উত্তরপাক। আমি গত 7 মাস ধরে এই নিউ ইয়র্কে একটি টেলিভিশন টাইম টেবিলে এই প্যান্ডেমিকের ব্যাপারে প্রতিদিন সন্ধ্যায় আপডেট দিই, এবং আমি কখনো ফিল করিনি যে এই ধরনের আপডেটের হয়তোবা মানুষের সাধারণ একটি ব্যাপার, মানুষ খবর পাচ্ছে, দিচ্ছে, দেখ। কিন্তু এখন
প্রচুর মানুষ আমাকে বলে যে তাদেরকে অনেকভাবে এই খবরগুলো হেল্প করেছে, সাহায্য করেছে, বিভিন্ন সুযোগ সুবিধা পেতে, বিভিন্ন ব্যাপারে ইনফর্ম থাকতে, কখন কি নিতে হবে। এবং বিশেষ করে বেশ কয়েকজন ডাক্তারও আমাকে বলেছেন যে যেভাবে মেডিকেলের খবরগুলো দেওয়া হয় এগুলি খুব মানুষের ভিতরে চলে যায়, মানুষ খুব এগুলো খুব ফিল করে, মানুষ এগুলোকে তাদের চলার পথে যাতে কাজে লাগে সেইভাবে ব্যবস্থা করতে পারে। অতএব সাংবাদিকতার বিভিন্ন ধরনের সমাজকে সেবা করা যায়। সাংবাদিক সত্য ইনফরমেশন দিয়ে, পরামর্শ দিয়ে, বিভিন্ন এক্সপার্ট অপিনিয়ন দিয়ে। এবং সাংবাদিকতার কিন্তু নানান রকমের মাত্রা এখন আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। যে এখন আমরা বসে কথা বলছি আপনার সাথে, এটাও কিন্তু এক ধরনের সাংবাদিকতা। কারণ আমরা অনেক কিছুর রেফারেন্স দিচ্ছি, অনেক ইতিহাসের কথা বলছি, আর কিভাবে পরিবর্তন হচ্ছে, সমাজের পরিবর্তন হচ্ছে, ডিজিটাল টেকনোলজি কিভাবে আমাদের জীবনে একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে যাচ্ছে, সেই কথাগুলো আমরা বলছি। অতএব আমি মনে করি যে সাংবাদিকতার মূল জিনিসটা হচ্ছে সত্য প্রকাশে অবিচল থাকা। কৌশল বিভিন্ন ভাবেই হতে পারে, কিন্তু সত্য প্রকাশে অবিচল থাকাই হচ্ছে প্রকৃত সাংবাদিকতা। ধন্যবাদ নাজমুল ভাই। নাজমুল ভাইয়ের কাছ থেকে একটা মারাত্মক কথা, মানে যে কথাটা সাংবাদিকতার মূল কথা, যে তিনটা পেশা সম্পর্কে উনি বলেছেন, শিক্ষকতা, বিচার কাজ এবং সাংবাদিকতা, যেটাতে বৃত্তর চিন্তা করা যায় না, যেখানে বৃত্ত এবং বৈভবের চিন্তা করা যায় না। এটাই হলো এই পেশার মূল জায়গা। এই তিনটা পেশাই মূলত সম্মানের জন্য, মান পাওয়ার জন্য আসা, অর্থ পাওয়ার জন্য আসা না। ধন্যবাদ নাজমুল ভাই এই কথাটা অনেককেই মনে করে দেওয়ার জন্য এই লাইভের মাধ্যমে। তো নাজমুল ভাই আরেকটা কথায় আসছি আমি। আপনার তো অনেক কথাই মোটামুটি বলে দিয়েছেন। এই যে যে দেখেন, আপনি আপনার পত্রিকায় পরিচয়ে কাজ করছেন, আপনি ধরেন যুক্তরাষ্ট্রের অনেক কথা বলছেন, আপনার ইলেকশন নিয়ে কথা বলছেন, আপনার বর্তমান যে রাষ্ট্রপ্রধান আছে যুক্তরাষ্ট্রের তাকে নিয়ে সমালোচনা করতে পারছেন। এই যে যে আপনার পরিবেশটা, এই পরিবেশটা কি আপনাদের সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে প্রযোজ্য কিনা, বা এইভাবে করা সম্ভব কিনা, কি মনে হয় আপনার? না, আমার আমার কাছে যেটা মনে হয় যে কোনো পরিবেশই কখনো চিরস্থায়ী হয় না। আপনাকে সময়ের জন্য অপেক্ষা করতে হতে পারে হয়তোবা, কিন্তু যেমন ধরুন আজকে আমাদের এই যুক্তরাষ্ট্রে প্যান্ডেমিকের ব্যাপারে আমি একটা কথা বলি, যে বিভিন্ন রকমের সংবাদ তথ্য যেটা প্রথম দিকে আমরা পাইনি এখন পাচ্ছি। যেমন ধরুন আমেরিকাতে দুটি সংস্থা ছিল, মানুষের খুব রেসপেক্ট অর্জন করেছিল। সেটি হচ্ছে যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং একটি হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু সম্প্রতি আপনি লক্ষ্য করুন যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন পলিসি ইমপ্লিমেন্ট করতে গিয়ে, এবং সেই পলিসিগুলো কি, সেটা হচ্ছে মূলত তার পুনর্নির্বাচনের কে সহযোগিতা করার জন্য রাজনৈতিকভাবে সেটি তারা চেষ্টা করছে। কিন্তু তারা কিন্তু ফাইট করছে, তারা কিন্তু সবকিছু আপনি মেনে নিচ্ছে না, তাদের ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে, কিন্তু সেই ক্রেডিবিলিটি রিগেইন করার তারা চেষ্টা সবসময় করছে। আমি আমাদের বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান কথা বলবো, যে প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের জন্য ওয়াচ ডগ হিসাবে কাজ করা উচিত। এবং বিশেষ করে আমি যেটা মনে করব যে সাংবাদিকরা যদি কখনো কোনো প্রফিট মেকিং এন্টারপ্রাইজে ইনভলভ হয়ে যান, তাহলে কিন্তু সমাজ পরিবর্তনে তাদের ভূমিকাটা আর কখনো কাজে লাগে না। অতএব এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, বাংলাদেশে একটা কর্পোরেট জার্নালিজম কালচার ক্রিয়েট হয়েছে। এবং এই কর্পোরেট জার্নালিজমের একটা জিনিস হচ্ছে যে সবকিছুকে ভালো বলবে, যে যারা আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে তাদের খারাপ বলা যাবে না। এই যে কালচারটা, এই কালচারটা কিন্তু আমেরিকাতে এখনো হয়নি। আমেরিকাতে এখনো সাংবাদিকতা, আমেরিকাতে মানুষকে বিভিন্নভাবে, হ্যাঁ মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো একজন লোক খারাপ, তাকে খারাপ বলা হবে সবাই, সব মিডিয়াতে। হয়তো কেউ 5 কলাম হেডলাইন করবে, কেউ 2 কলাম করবে। ফক্স নিউজ প্রেসিডেন্ট ট্রাম্পের খুব কড়া সমর্থক, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন নেতিবাচক ভূমিকা, নেতিবাচক দিক ফক্স নিউজ একেবারে অফ করে দেয় না। কিন্তু আমাদের দেশে বিশেষ করে সাউথ এশিয়ান মিডিয়াগুলিতে আমরা দেখছি যে রাজনীতিবিদদের যে প্রভাব, বিশেষ করে ব্যবসায়ী থেকে যারা রাজনীতিবিদ হয়, এবং তারা যখন দেশের হর্তাকর্তাদের আশেপাশে থাকে, নিয়ন্ত্রণের কাছাকাছি চলে যায়, তখন কিন্তু সেই সাংবাদিকতা সমাজের আর কোনো কাজে লাগে না, সে তখন একটা কর্পোরেট জবের মতো হয়ে যায়। শুনছি নাজমুল ভাই, আপনাকে আপনার
কথা অত্যন্ত মূল্যবান। আমাদের বর্তমান প্রেক্ষাপটের জন্য এটা একেবারেই মানে যথাযোগ্য কথাগুলো। আমেরিকার কথা আমরা শুনলাম নাজমুল ভাই। তো আরেকটু আপনার পেশাগত ব্যাপারে আসি। আপনি তো 4 বছর আমেরিকা বা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালনের গল্পটা একটু শুনি। হুম। আসলে আমরা আমরা চেষ্টা করেছিলাম প্রেস ক্লাবটা আসলে উম, কিছু জিনিস অনেক সময় না বলতে পারলেই ভালো, কিন্তু যেহেতু আপনি প্রশ্নটা করে ফেলেছেন, আহ, আসলে প্রেস ক্লাব যেভাবে আমরা দেখি, যে প্রেস ক্লাব বলতে প্রেসম্যানদের যে ক্লাব, সেই প্রেস ক্লাব করার মতো পরিবেশ আমাদের যুক্তরাষ্ট্রে এখনো হয়নি আমি বলবো। কারণ এখানে পেশাদার সাংবাদিকদের বিশেষ করে আমাদের কমিটিতে খুবই কম। এবং দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে অনেকে অন্য পেশায় কাজ করেন, কিন্তু সাংবাদিকতার একটা আইডেন্টিটি তাদের দরকার। তারা ওই যেই পেশায় কাজ করেন, যেমন ধরুন কোনো দোকানে সেলসম্যানের কাজ করছেন, কিংবা ম্যানেজারি করছেন, কিংবা একটা সময় অন্য প্রফেশনে আছেন, কিন্তু তাদের সামাজিক অবস্থানে আসার জন্য বিকেল বেলা এসে একটু আসরে বসার জন্য তাদের একটা পরিচিতি দরকার, সেটি তারা এই সাংবাদিকতার পরিচিতিটা নিয়ে নেন। তো এইখানে এই এই সমস্ত সিচুয়েশনে প্রেস ক্লাব করার মতো ঠিক সেই প্রফেশনাল সাংবাদিক যিনি একইভাবে আমরা আয় করি, কষ্ট করে, যেমন ধরুন আমি কিন্তু আমেরিকান ডিগ্রি নেবার পরও কিন্তু আমেরিকার কোনোখানে চাকরির লোভ না দেখে আমি সাংবাদিকতার সাথে থেকেছি, এবং অন্য কোনো প্রফেশনে কখনো ইনভলভ হইনি। কিন্তু আমি যখন দেখি আমার পাশে প্রেস ক্লাবে এসে বসছেন, তিনি অন্য একটা প্রফেশনে এসেছেন, এখন আমাকে সাংবাদিকতার নসিহত করছেন, তখন বেদনাটা বেশি লাগে। প্রেস ক্লাব করার সময় প্রথম থেকে আমাদের আগ্রহ ছিল, ইচ্ছা ছিল যে আমরা একটা, বেশ কয়েকবার বাংলাদেশের কয়েকজন সাংবাদিকও এখানে এসে প্রেস ক্লাব করার ব্যাপারে চেষ্টা করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন। কিন্তু পরবর্তীতে কিছু লোক এসে আবার একটু মোসাবিদা করার চেষ্টা করেছেন, একটু আমাদের উপর একটু হুকুম দাখিল ও কি বলবো এটাকে, হুকুমদারি করারও চেষ্টা করেছেন। আর তারা হয়তো মনে করেছেন যে বাংলাদেশ আর নিউ ইয়র্ক তো বাংলাদেশের একটা অংশ, মফস্বল, আমরা ওখান থেকে এসে এখানে জুড়ে বসি। এবং সেই কারণেই আমাদের এখানে প্রেস ক্লাব গঠনে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছিল। এবং আমরা চেষ্টা করেছিলাম যে যারা শুধুমাত্র প্রফেশন সাংবাদিকতা, অন্য কোনো প্রফেশনে নাই, তাদেরকে নিয়ে ক্লাব করার জন্য, সেটাও আমরা করতে পারিনি। সেখানেও কয়েকটা সমস্যা ছিল। বিশেষ করে আমি মনে করি যারা নিউ ইয়র্কে, যারা আমরা পেশাদার সাংবাদিকতা, সাংবাদিকতা আমাদের একমাত্র পেশা, তাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ভিতরে একটা বিভিন্ন ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হয়েছিল বিভিন্ন ভাবে। এবং তার ফলে এখানে একাধিক প্রেস ক্লাব হয়েছে। এবং আপনারা যদি প্রেস ক্লাবের তালিকাগুলো দেখেন, সেখানে দেখবেন যে 30-40 জন সদস্য আছেন প্রেস ক্লাবে, কিন্তু 4জনও পেশাদার সাংবাদিক নাই। এবং এটা আমার জন্য, আমি বলতেও আমার খুব লজ্জা লাগছে, বাট আমি মনে করি যে আমি যে 4 বছর ছিলাম, আমি চেষ্টা করেছি যে শুধুমাত্র পেশাদার লোকদের, যারা পেশায় পুরোপুরি পেশা, তাদেরকে অন্তত কার্যকরী কমিটিতে অন্তত সবাই পেশাদার রাখার চেষ্টা করি, চেষ্টাও করেছিলাম। কিছুটা সফল হয়েছি, অনেক সময় ব্যর্থ হয়েছি। কারণ আমরা সংখ্যায় খুব কম, যারা আমাদের পেশা হিসেবে যারা সাংবাদিকতা নিয়েছি, তাদের সংখ্যা নিউ ইয়র্কে খুব কম। যারা সমাজে পরিচয়ের জন্য, আইডেন্টিটির জন্য সাংবাদিকতাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে, তাদের সংখ্যা অনেক বেশি। তো অতএব ওদের সাথে তো আমাদের লড়াই কোনো প্রশ্ন আসে না, এবং সেই লড়াই আমি যেতেও চাইনি, যেতে চাইও না। কিন্তু আমাদের সমাজের একটা বিষয় আমার কাছে সবসময় বেদনা দেয়, সেটা হচ্ছে যে সাংবাদিক বললেই সবাইকে সাংবাদিক মানতে হবে কেন? উনি সত্যিকার ভাবে সাংবাদিকতা করছেন কিনা সেটা যাচাই করার দায়িত্ব তো পাঠকদের রয়েছে। জি নাজমুল ভাই, এটা বোধহয় আমাদের দুর্ভাগ্যই বলা যায়। আমাদের যারা বাংলা ভাষাভাষী আছি, আমাদের সম্পর্কে একটা কথাই বলা হয়ে থাকে যে 4জন হলে আমরা 2জনে মিলে 2টো গ্রুপ হয়ে যাই। এরকম আমাদের গ্রুপিং বোধহয় আমাদের জেনেটিক মানে কোনো সমস্যা মনে হয়। তো এই ক্ষেত্রে এটা নিউ ইয়র্কেও এই অবস্থা, সেটা তো আমরা জানি এবং আমাদের কানও দেশ থেকে আসে সেই ক্ষেত্রে। যাই হোক, সেই দুঃখ থেকে বেরিয়ে আসি। টেলিভিশনের কথায় আসি। নাজমুল ভাই, আপনি তো টাইমস টেলিভিশনে কাজ করছেন। না, আপনি তো আমি একটু কারেক্ট করি, আমি জি জি টাইম টেলিভিশনে কাজ করি না। টাইম টেলিভিশন হচ্ছে আবু তাহের অনেক কষ্ট করে বেচারা বের করেছিল 7 বছর আগে।
প্রচারণা শুরু করে, এবং এবং আমি টাইম টেলিভিশনে কাজ করি না, তবে টাইম টেলিভিশনে বিভিন্ন সময় বিভিন্নভাবে কন্ট্রিবিউট করেছি, সেটা আমার বক্তব্য রেখে, সেটা অন্য কোনো কাজ করিনি। এই প্যান্ডেমিকটা যখন শুরু হয় নিউ ইয়র্কে মার্চের মাঝামাঝি তৃতীয় সপ্তাহে, তো একদিন আবু তাহের আমাকে বলল যে নাজিল ভাই আপনি আমাদের কিছু নিউজ দিয়ে। একদিন নিউজ দিলাম, তো আমি ঠিক আছে নিউজ দিলাম, পরের দিনও আবার নিউজ দিলাম, কারণ প্যান্ডেমিক তখন বাড়তে ছিল। তো আমরা নিউজ দেওয়া শুরু করলাম। তো নিউজ দেওয়া শুরু করতে করতে মানুষ কিন্তু এটা লাইক করা শুরু করলো। এবং বিশেষ করে আমি বলবো যে আজকে যে কথাটি আমরা বলতেছি যে ফেসবুক প্রযুক্তি, যে ডিজিটাল প্রযুক্তির কথা আমরা একটু আগেই বলেছি, সেই ডিজিটাল প্রযুক্তিও কিন্তু এখন নর্মাল টেলিভিশন হিসাবে যেটাকে চিনি সেটাকে অবসলিউট করে দিচ্ছে। এবং এবং আজকে আপনার সাথে আমার এই কথোপকথন কোনো নর্মাল টেলিভিশনে না, কিন্তু এটা কিন্তু আমরা ফেসবুক লাইভে দেখছি, এবং প্রচুর মানুষ আশা করি দেখছেন, অনেকে দেখছেন। টাইম টেলিভিশনের যে অনুষ্ঠানটি আমি থাকি, টাইম এক্সক্লুসিভ, সেটির নর্মালি 8 থেকে 9 হাজার ভিউয়ার একসাথে ভিউ করেন। ফেসবুকে 1200 লোক লাইভে দেখেন প্রায়শই, এবং মাঝে মাঝে 20-25 হাজার ভিউ হয় একটা নিউজ প্রোগ্রামের, যেটা একসময় আমরা কল্পনা করতে পারতাম না। এই যে ডিজিটাল প্রযুক্তির কারণে টেলিভিশনের যে রূপান্তরটা আমরা লক্ষ্য করছি, এবং সেই রূপান্তরের একটা সাকসেস মডেল হচ্ছে টাইম টেলিভিশনের এই টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানটা। এটার মাধ্যমে আবু তাহের চেষ্টা করেন যে বিভিন্ন পেশার, বিভিন্ন কর্মক্ষেত্রে যারা জড়িত, এমনকি এই প্যান্ডেমিকের সময় এই হাসপাতালে কাজ করছেন বাংলাদেশি আমেরিকান নার্স, চিকিৎসক, এদেরকে নিয়মিতভাবে নিয়ে এসে তাদের বক্তব্য দিয়ে মানুষকে অবগত করার চেষ্টা করেছেন যে কি চলছে সিচুয়েশন, তার বিভিন্ন সময় বিভিন্ন। এবং এই অনুষ্ঠান আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই অনুষ্ঠানটি দেখার পরে আপনি যদি সত্যিকার ভাবে ফিল করেন, দেখেন মনোযোগ দিয়ে, তখন বুঝবেন যে আপনি দেখার আগে যতখানি ইনফর্ম ছিলেন, দেখার পরে অনেক বেশি ইনফর্ম অনেক বিষয়। এবং এই যে একটি সার্ভিস টাইম টেলিভিশনের, আমি কিন্তু আবারও বলছি সেখানে আমি কাজ করি না, আমি তাদেরকে কন্ট্রিবিউট করি, চেষ্টা করি আমার নিউজ আপডেটটা দিয়ে ডেইলি। এবং তার সাথে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্লোরিডা থেকে ডাক্তার আতিক আসেন, হি ইজ এ ভেরি গুড ডাক্তার, উনি বলতে পারেন ভালো। ডাক্তার ইব্রুল আসেন, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। এবং আপনি বর্তমানে আমি একটা কথা বলতে চাই যে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তর অর্থে যদি আমি বলি, এবং যদি আরো একটু সংক্ষিপ্ত করে বলি, যে নিউ ইয়র্কের বাংলাদেশিদের জন্য এই টাইম টেলিভিশনের এই টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্ব হিসাবে দেখা দিচ্ছে এখন, আমি সেটা ফিল করি। এবং এটি অনেক সেবামূলক কাজ করছে, মানুষকে ইনফর্ম করার কাজটা করছে। কিন্তু এই যে একটা কথা আবার বলি, এই ধরনের অনুষ্ঠানকে খুব পৃষ্ঠপোষকতার তেমন কোনো দিক আমি এখনো লক্ষ্য করছি না। মানুষ খবর পাচ্ছে, কিন্তু আমরা যেমন ধরুন একটা কথা বলি যে আমাদের দেশে এবং এইখানে প্রবাসে মিডিয়াকে ব্যবসা হিসাবে দেখা হলে এক জিনিস, আর মিডিয়া যদি সমাজকে সচেতন করার মাধ্যম হিসাবে দেখা হয়, তাহলে সেখানে পৃষ্ঠপোষকতা দরকার। সেই পৃষ্ঠপোষকতা কিন্তু নাই। জি নাজমুল ভাই, তো নাজমুল ভাই আমি যে প্রশ্নটায় যাচ্ছিলাম, যে প্রশ্নটায় মানে আপনি তো বুঝলাম আপনি কন্ট্রিবিউট করেন, কিন্তু টেলিভিশন সম্পর্কে ওখানে আপনার যুক্ত থাকা, এক ধরনের যুক্ত থাকার ফলে টেলিভিশন সম্পর্কেও আপনার একটা খুব ভালো ধারণা আছে। তো সেই ধারণা অনুযায়ী আমাদের বাংলাদেশের টেলিভিশন সম্পর্কে আপনার কি ধারণা নাজমুল ভাই? আমি বাংলাদেশের টেলিভিশনের খুব একটা অনুষ্ঠান আমার দেখার সময় হয় না, সুযোগও হয় না। মাঝে মাঝে দেখি বাংলাদেশের টেলিভিশনের কিছু কিছু প্রোগ্রাম খুবই ভালো আমার কাছে মনে হয়। বিশেষ করে কিছু রিপোর্টিং আমার কাছে মনে হয়েছিল, ইনডেপথ রিপোর্টিং খুবই ভালো এবং বিশ্বমানের আমি বলবো ডেফিনেটলি। আরেকটা জিনিস বাংলাদেশের টেলিভিশনের, আরেকটা বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে সবসময় এস্টাবলিশমেন্টকে সাপোর্ট করার, সেটা খুব কৌশলে তারা করেন। এস্টাবলিশমেন্টকে সাপোর্ট করার যে একটি একটি প্রক্রিয়া, সেটা কিন্তু চোখে পড়ে। এবং এটি বোধহয় আমার মনে হয় প্রকৃত সাংবাদিকতার কাজ নয়। এস্টাবলিশমেন্টকে প্রচ্ছন্নভাবে, আপনি উন্নয়নের কথা বলবেন খুব ভালো, তো সেখানে উন্নয়নের কথা বলতে গিয়ে সেই উন্নয়নটা কাদের জন্য হচ্ছে তাদের মুখ থেকে শোনানো ভালো। যিনি উন্নয়ন করছেন, যিনি অর্থের বিনিময়ে কাজ করছেন, তার কথাটা এত শোনানোর প্রয়োজনটা আমি ঠিক মনে করি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, এটা অনেকেই বলতে পারেন, আমি সেটাও স্বীকারও করি, অস্বীকার করি না, সেটা হচ্ছে যে
টাকা পয়সার তো প্রয়োজন, অর্থের তো প্রয়োজন, সেই জন্য অর্থটা তো কোনো না কোনো ভাবে আসতে হবে। কিন্তু সাংবাদিকদেরকে তো কৌশলী হতে হবে অর্থ গ্রহণের ক্ষেত্রে। যে যেমন ধরুন, আমি একটু উদাহরণ দেই, যে আপনি এমন একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ছাপছেন, সেই প্রতিষ্ঠানের প্রোডাক্টটি খারাপ হলো, আপনি সেটা বলবেন না? সেটা তো বলতে হবে। তো এই যে বিষয়টি, সেটি খুব কৌশলে এই কাজটি করতে হবে আমার মনে হয়। এবং সেই কৌশলটাই কিন্তু আসলে সাংবাদিকতার সারা জীবনের একটা অনুসন্ধান, সন্ধান, অন্বেষণ, আমি যেটা মনে করি। জি নাজমুল ভাই, নাজমুল ভাই, কৃতজ্ঞতা জানাই, আপনি আমার কলামের কথা বলেছেন, আমার লেখার কথা বলেছেন। আপনার মুখ থেকে প্রশংসা পাওয়া অনেক বড় ব্যাপার। আপনার না, মতো আমি কিন্তু কোনো প্রশংসা করিনি। আমি আবারও কারেক্ট করি। আমি কোনো প্রশংসা করি নাই। আমি প্রশংসা করিনি। আমি যেটা বলার চেষ্টা করেছি, আপনি অনেক কথা বাংলাদেশের, আমাদের বিশেষ করে গত কয়েক সপ্তাহ আপনার অনেকগুলো কলাম আমি পড়েছি। আমার কাছে মনে হয়েছিল যে সমাজকে সচেতন করার জন্য যে সাংবাদিকদের কলমটা কোনভাবে ব্যবহার করা হতে পারে, সেটা আপনার কলাম, আরো কয়েকজনের কলাম আছে, আরো কয়েকজনের কলাম আমার খুব খুব প্রিয়, এবং এরা খুব ভালোভাবে লেখে। আমি এদের লেখাটা রিপ্রিন্ট করি, আমি খুব ভালো ফিল করি রিপ্রিন্ট করতে। এবং আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে কলামের ব্যাপারটি, আমি একটা কথা বলি, যে নিউ ইয়র্কের পাঠকদের কাছে কলামটা কিন্তু অনেক প্রিয় একটি ব্যাপার। এবং সাপ্তাহিক পরিচয় কিন্তু কলাম নির্ভর পত্রিকা। আমি আজকে গত প্রায় 25 বছর ধরে প্রতি সংখ্যায় 25 থেকে 30টা করে কলাম ছাপাই। যে আমি কলামগুলো একসাথে করলে কিন্তু একটা বই হয়ে যাবে। কিন্তু আমি চেষ্টা করি, এবং এবং আমি লক্ষ্য করেছি যে পাঠকরা, বিশেষ করে বেশ কিছু পাঠক আছে যারা অনেকদিন আগে বাংলাদেশ থেকে এসেছেন, হয়তো গত কয়েক বছরে বাংলাদেশে যাননি। তারা একটা বাংলাদেশের সমাজের যে চিত্রটা, সেই চিত্রটা পাওয়ার জন্য কলামগুলো পড়েন, নট নেসেসারিলি নিউজ। জি, আমরা এই কথাটি আসতে চাচ্ছিলাম আমার কলামের সূত্র ধরে, আপনার বলার সূত্র ধরে, যে কলামে সাব এডিটোরিয়াল বলেন, পোস্ট এডিটোরিয়াল বলেন, আমরা এই যে কথাটি ভাবেই বলি, এটা একটা পত্রিকার মূল ভিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সাউথ এশিয়ায় যে এই যে কলামের জায়গাগুলো আস্তে আস্তে আমাদের সাউথ এশিয়ান পত্রিকাগুলোতে কলামের, আপনি চিন্তা করেন যে সাপ্তাহিক পরিচয় কতগুলো কলাম ছাপে, কতগুলো কলাম প্রকাশ করে। হ্যাঁ, কিন্তু আমাদের সাউথ এশিয়ান পত্রিকাগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে, বিশেষ করে বাংলাদেশে, কলামের জায়গাগুলো ছোট হয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে, কলাম কম ছাপা হচ্ছে। এই যে যে জায়গাগুলো তো আমি বাংলাদেশ। আমি আমি একটা কথা শুধু বলি কাকন ভাই, হ্যাঁ জি একজন সম্পাদকের অনেকগুলো দায়িত্ব। সম্পাদকের একটা বড় দায়িত্ব হচ্ছে সমাজকে সচেতন করা, এবং সেই সচেতন করার জন্য সবসময় যে নিউজ দিয়ে সচেতন করা যাবে তা না। অপিনিয়ন, মতামত, তারপরে বিভিন্ন কলাম, এবং কলামগুলোর যে বৈশিষ্ট্য, আপনি একটা কথা বলি, যে বাংলাদেশের 4টি কাগজে সপ্তাহে আব্দুল গাফফার চৌধুরী কলামটি কেন ছাপা হয়? নিশ্চয়ই তার পাঠক আছে। আব্দুল অবশ্যই। গাফফার চৌধুরী তো কোনো শিল্পী না, কোনো পপুলার সিঙ্গারও না, অভিনেতাও না, নায়কও না। তো কেন 4টি কাগজ উনার কলাম ছাপছে? তার একটি কারণ, যে আপনি উনার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কোনো সন্দেহ নাই। আপনি উনার মতের সাথে একমত নাও হতে পারেন, তাও তো কোনো সমস্যা নাই। কিন্তু উনার যে একটা ভয়েস, উনি যে একটা কথা বলার চেষ্টা করছেন, একটা জায়গায় আপনাকে নাড়া দেওয়ার চেষ্টা করছেন, সেই চেষ্টাটাকে তো আপনাকে সাপোর্ট করতে হবে। এবং এইটাই একটা সম্পাদকের কাজ। সম্পাদকের কাজ শুধু পত্রিকার পাতা বিজ্ঞাপন দিয়ে ভরে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে কিছু নিউজ দেওয়া, সেটা কিন্তু সম্পাদকের কাজ না। সম্পাদক সবসময়, যদি মালিক সাথে লড়াই করতে হবে সম্পাদকে, যে তোমার ব্যবসার এক জিনিস, আমি কিন্তু সম্পাদক, কিন্তু কোন সম্পাদকই নৈতিকভাবে পাতা বিক্রির ব্যবসায় ইনভলভ হওয়া উচিত না, পাতাটা বিক্রি করা উচিত না। কারণ এই কথাই আমি আবার ফিরে আসি, যে সাংবাদিকতা হচ্ছে সমাজকে সচেতন করার একটা মাধ্যম। এই সচেতন করার সাথে সেটাকে যদি ব্যবসার সাথে, ব্যবসা কিন্তু সমাজকে সচেতন করে না, ব্যবসা মুনাফা করে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এখন দেখছি যে সাংবাদিকতার সাথে ব্যবসাকে ব্লেন্ডেড করে দেওয়া হচ্ছে, সেটাই সবচেয়ে ক্ষতিকর জিনিস। ধন্যবাদ নাজমুল ভাই। আপনি সাংবাদিকতার যে সমসাময়িক সমস্যা সবকিছুই আপনি তুলে ধরেছেন, সাংবাদিকতা সহ অন্যান্য যা কিছু আছে। এখন আমরা কথা বলছিলাম ফাঁকে, আমাদের সাথে অনেকে যোগ দিয়েছেন, তাদের নামগুলো একটু বলে নেই, কারা আছেন আমাদের সাথে, কি বলছেন একটু বলে নিন নাজমুল ভাই। অনেকক্ষণ তারা আছেন। ফরিদ সিফাতুল্লাহ আছেন আমাদের সাথে, আছেন ইমাম কাজী কাইয়ুম। সেলুট নাজমুল ভাই, আপনাকে সেলুট জানাচ্ছেন তিনি।
আছেন মনিরা মনি, আছেন পশ্চিমবঙ্গ থেকে বিখ্যাত আরেকজন মানুষ অধীর বিশ্বাস, আছেন বিলকিস রহমান দোলা, বলছেন শুনছি নাজমুল ভাই, আছেন নুরুল করিম, বলছেন নাইস ইন্টারভিউ। একজন একজন অত্যন্ত গুণী মানুষ বিলকিস রহমান দুলা। আমার আমার খুব সৌভাগ্য হয়েছে ওনার সাথে কিছুদিন এখানে নিউ ইয়র্কে দেখা হয়েছে। অত্যন্ত গুণী একজন মানুষ, কিন্তু খুব খুব নীরব। আচ্ছা, একটু নিভৃতচারী মানুষ আর কি। উহু। নুরুল করিম আছেন, বলছেন নাইস ইন্টারভিউ। রওশন হক আছেন আমাদের সাথে, আছেন খাইরুল খান, উনিও স্যালুট জানাচ্ছেন আপনাকে। আছেন ASM জাকারিয়া, বলছেন নাজমুল্লাহ হোসেন ইজ দ্য গ্রেট। আছেন নজরুল ইসলাম, উনি টাইম টিভি সম্পর্কে আপনার সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসায় আছেন। আছেন খালেদ মিয়া, আছেন মুকিত চৌধুরী আছেন আমাদের সাথে। থ্যাংকস নাজমুল ভাই, ধন্যবাদ জানাচ্ছেন আপনাকে, সাথে থাকুন আমাদের সাথে। পুলক বড়ুয়া আছেন, বলছেন চমৎকার। আছেন ফিরোজ আহমেদ, ওয়েল ডান নাজমুল ভাই। আছেন নুরুল খান, শুনছি। থাকুন আপনারা আমাদের সাথে, শুনছি আমরা নাজমুল্লাহ হোসেন ভাইয়ের কথা, এবং উনি খুব ভালো বলেন, এটা আপনারা সবাই জানেন, নিউ ইয়র্কের সবাই জানেন, খুব ভালো গুছিয়ে কথা বলেন এবং বলছেনও। উনি বাংলাদেশ এবং সারা বিশ্বের সাংবাদিকতার সমস্যাগুলো তুলে ধরছেন, এবং যে আমাদের যে জায়গাগুলো, সমস্যার জায়গাগুলো তুলে ধরছেন, সমাধানের দিকগুলো নির্দেশ করছেন। নাজমুল ভাই, এখন আসি আমরা সিটিজেন জার্নালিজমের ক্ষেত্রে। মেইন স্ট্রিম জার্নালিজম এবং সিটিজেন জার্নালিজম, এই যে আমাদের ভার্সন গুলো আসছে, এটা নয় আমরা মেইন স্ট্রিম জার্নালিজমে ধরে নিলাম, কিন্তু আপনি ফেসবুক, টুইটার, অন্যান্য মাধ্যমগুলি, যে সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া, এটাও তো আজকে কাজ করছে। এই যে আপনার সিটিজেন জার্নালিজম এবং মেইন স্ট্রিম জার্নালিজমের একটা কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থা আছে নাজমুল ভাই, এই ব্যাপারটা অবশ্যই, আপনি কি, অবশ্যই, অবশ্যই। এই ব্যাপারটা কিভাবে দেখছেন? আমি বলি, ফেসবুকটা কিন্তু ইট ইজ এ বিজনেস এন্টারপ্রাইজ। এখন এই বিজনেস এন্টারপ্রাইজটা এখন আমাদের কাছে এমন ভাবে, কারণ এরা খুব স্মার্ট স্মার্ট এই জন্য বলবো যে ওরা এমন ভাবে প্ল্যাটফর্মটা তৈরি করেছে যে তাদের প্ল্যাটফর্মটা যেহেতু খুব ওয়াইড, এবং সেই জন্য অনেকের পক্ষেই এই প্ল্যাটফর্মটা ব্যবহার করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন যে ফেসবুক প্রথমে যখন শুরু হয় তখন কিন্তু এতটা পপুলার ছিল না। এবং ফেসবুকের পপুলারিটিটা কিভাবে আসলো, তারা বিভিন্ন মিডিয়ার নিউজটা নিয়ে তারা একসাথে ব্লেন্ড করে নিউজটা দেওয়া শুরু করলো। তারপরে তারা বিভিন্ন লোককে কানেক্ট করা শুরু করলো। অতএব তারা এমন একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করলো যে প্ল্যাটফর্মটাকে এতদিন কোনো সেন্সরশিপ ছিল। যেমন ধরুন আমি যে কথাটা বলি, পত্রিকা একজন সম্পাদকের কাজ কি? পত্রিকা একজন সম্পাদকের অনেকগুলো দায়িত্ব আছে, কিন্তু ফেসবুকে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এতদিন সেই জিনিসটি ছিল না। কিন্তু এখন তারা সেই কাজটি করতে যাচ্ছেন। এতদিনে তারা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, প্ল্যাটফর্ম তৈরি করে এখন তারা যাচ্ছেন যে কোনটা বাঁচবো, কোনটা দিব, কোনটা দিচ্ছি না। এবং এই জন্য এই যে সোশ্যাল মিডিয়ার যে একটি ব্যাপার, যেটি রেগুলার মিডিয়া চাইতে একটু ডিফারেন্স। যেমন ধরুন, একটি কাগজে যদি আপনার সম্পর্কে কোনো অন্যায় কিছু ছাপা হয়, আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারতেছেন, কিন্তু আপনি ফেসবুকের বিরুদ্ধে এখন যেতে পারছেন না, কারণ এটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে এই মামলাগুলোর ব্যাপারগুলি রয়েছে, আইনগুলো রয়েছে। অতএব সেই জন্য দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এখন প্রস্তুত হচ্ছে যে কিভাবে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত লোক এটাকে অপব্যবহার করে। যেমন ধরুন, যেহেতু সোশ্যাল, এখন আপনার লক্ষ্য করেছেন কিনা জানি না, ফেসবুকের অনেক পোস্টিং কিন্তু এখন অফ করে দেওয়া হয়, অনেক পোস্টিং দেওয়া যায় না। হ্যাঁ, এটা যেহেতু অনেক ওয়াইড একটি মিডিয়া, সেইভাবে এখনো সেটাকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে এবার ফেসবুক ইউএস ইলেকশনের অ্যাড ব্যাপারে অনেক রকম রেস্ট্রিকশন আরোপ করেছে। তো এই ধরনের একটা সিচুয়েশন হয়তো হবে ভবিষ্যতে, যখন হয়তো দেখবেন যে আপনার কন্টেন্ট এডিট করার একটা ব্যাপার থাকবে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, ফেসবুকের মাধ্যমে আমাদের আমাদের সমাজে বিভিন্ন খারাপ সাইডও আছে ফেসবুকে। তবে আমি এখনো মনে করি সোশ্যাল মিডিয়ার ভালো সাইডটি অনেক বেশি।
ফেসবুক খারাপ সমাজে সবসময় খারাপ লোক আছে, তাদের জন্য দারোগা পুলিশও আছে, থানা পুলিশও আছে, আইনও আছে, সবকিছু আছে। আইন অনেক ক্ষেত্রে প্রয়োগ হয়, অনেক ক্ষেত্রে প্রয়োগ হয় না। আইন কঠিন করা হয়, যত কঠিনই আইন করা হোক, কিন্তু আইন প্রয়োগের বিষয়টি যদি না থাকে, আইনের বিষয়টি যদি এক্সিকিউট করার ব্যাপার না থাকে, তো আইনের পর আইন করে তো লাভ নেই। তো ফেসবুক কিন্তু, কিংবা সোশ্যাল মিডিয়ার কথা আমি বলি, তো মোটামুটি তারা অনেকটা রেস্ট্রিকশন আরোপ করার চেষ্টা করছে। বিভিন্ন কন্টেন্ট প্রোভাইডারকে তারা এখন নজরে রাখছে, এবং কি কন্টেন্ট আসছে সেটাও তারা দেখছে। তো মোটামুটি আমি যেটা মনে করি, এবং আমাদেরও একটা সোশ্যাল দায়িত্ব আছে, যে কেউ ফেক আইডি দিয়ে কারো বিরুদ্ধে লেগে পড়লে তাকে চিহ্নিত করা, তার বিরুদ্ধে অভিযোগ করা। যিনি আক্রান্ত হচ্ছেন শুধু তাকে অভিযোগ করতে হবে কেন? আপনি যদি একটা খারাপ পোস্টিং দেখেন কারো সম্পর্কে, আপনি অভিযোগ করতে পারেন। আপনি আপনি ব্লক করে দিয়ে বেঁচে গেলেন, তা তো হলো না। কিন্তু সেই লোকটা তো আরো আরেকজনকে ক্ষতি করতে পারে। সেই বিষয়টা তো আমাদের দেখা উচিত আমি মনে করি। এবং আমি মনে করি যে এইভাবেই আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেদেরকে বিপদমুক্ত রাখতে পারবো, যদি আমরা সবাই মিলে, যারা এই খারাপ কাজগুলো করছে, খারাপ জিনিসগুলো পোস্ট করছে, সেগুলোকে ব্লক করার চেষ্টা করি, ফেসবুককে জানাই, তাদেরকে হেল্প করি। আপনার দারোগা পুলিশ তো কখনোই আপনাকে হেল্প করতে পারবে না সমাজকে, যদি আমরা চোর, বদমাশ, গুন্ডা এদেরকে লুকিয়ে রাখি। অতএব এই বিষয়টাও আমাদের সামাজিক একটা দায়িত্ব এসে পড়েছে, যে আমি শুধু বাঁচলাম, আমার পাশে একজন আরেকজনকে খারাপ করছে, তাকে আমি সহযোগিতা দিচ্ছি, এটি ঠিক না। আর আমাদের সমাজে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি জানি না আপনারা হয়তো এটা ফিল করেন কিনা, যে আমরা সবাই আগে নিজে বাঁচি, তারপর অন্যদেরকে বাঁচানোর যে ব্যবস্থাটা, এটা কিন্তু পুরোপুরি সমাজের জন্য সবসময় মঙ্গলজনক নয়। একটা খারাপ লোককে সকলেই চিহ্নিত করা উচিত আমি মনে করি, এবং এই খারাপ লোকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছে, সেটি তাকে হতে দেওয়া উচিত না। এবং এই কাজটি আমাদের সবারই করা উচিত আমি মনে করি। এটি আমাদের একটা নৈতিক দায়িত্বও বটে। আমরা যারা দায়িত্বের কথা বলি, সাংবাদিকতা পেশায় আসি, মানুষকে নৈতিকতা নসিহত দেই, তাদের এই কাজটিও করা উচিত, যে যে লোকটি খারাপ কাজ করছে তাকে আইনের কাছে তুলে দেওয়া, সেটিও আমাদের। আইন করবেন, কিন্তু আইনকে কেউ সহযোগিতা করবেন না, আইন বাস্তবায়নে সহযোগিতা করবেন না, শুধু সরকারকেই সেটি করতে হবে, সেটিও ঠিক না। সকলকেই সমানভাবে সেই কাজটি করা উচিত, যাতে আইনের প্রয়োগটা সমানভাবে হয় এবং ন্যায্যভাবে হয়। নাজমুল ভাই, এদিকে একটা কথা আছে যে এখানে যদি আপনার এখানে ফেসবুকের এই ধরনের দেশগুলোর আরোপের চিন্তা করেনি, মানে বিভিন্ন আইন করার চেষ্টা করে, এটারও কিছু অপব্যবহারের চিন্তা থাকে, মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা থাকতে পারে, যেমন সরকারগুলো সুযোগ নিতে পারে বা কেউ অন্যভাবে সুযোগ নিতে পারে। যেমন আমাদের ওখানে বলেন, ভারতে বলেন, তাই নানাভাবে কথা উঠছে যে ফেসবুকের জন্য অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একটা কমেন্ট করা যাচ্ছে না, মানে সেটার জন্য তার যে কমেন্টটা হয়তো একজনের ব্যক্তি স্বাধীনতার পর্যায়ে পড়ে, যে আরেকজনকে সচেতন করার ব্যাপারে পড়ে, সেটাও অনেকে এই আইনের সুযোগ নিয়ে হয়তো সেটাকেও ভিন্ন ব্যাখ্যা দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই ব্যাপারটা যে কোনো আইনেরই অপপ্রয়োগ হতে পারে, সেটা অস্বীকার করার জো আমাদের নাই। কিন্তু যে কথাটি আমি বলার চেষ্টা করছি, যে আমাদের সচেতনতা আরেকটু বাড়ানো দরকার, আমরা আরেকটু বেশি সচেতন হওয়া উচিত। আমরা সবাই মিলে যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করি, তাহলেই সেখানে অন্যায় কোনোদিন প্রশ্রয় পাবে না। কিন্তু আমরা যদি আমাদের স্বার্থের কথা ভেবে অন্যায়কে প্রশ্রয় দিই বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে, আমি বলবো সেটা কিন্তু ক্ষতিকর সমাজের জন্য। এই যে আপনি দেখুন, যারা ফেসবুক, আমি একটা উদাহরণ দিই, ফেসবুক ব্যবহার করে, আমি যতটুকু ফিল করি, যারা ফেক আইডি দিয়ে ফেসবুক করে, তারা নিশ্চয়ই আমাদের সমাজের ভালো কিছু নয়। তাহলে ফেক আইডি করবে কেন? আরেকটা কথা বলি, যে আপনি যদি কখনো টের পান যে এটা ফেক আইডি, আপনি কেন রিপোর্ট করছেন না? আপনি কেন ফেসবুক কর্তৃপক্ষকে জানাচ্ছেন না? সেটাও তো আপনার নৈতিকতার পর্যায়ে পড়ে। তা আমি যেটা মনে করি, আমার যেটা ফিলিংস, আমরা সবাই মিলে সমাজকে ভালো করতে পারবো তখনই যখন আমরা ভালো জিনিসকে প্রমোট করব আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, সেটা আমাদের এখন দরকার। এবং বিশেষ করে এই প্যান্ডেমিক যদি আমাদেরকে ঘরে বসিয়ে রাখতে সাহায্য করে থাকে, আমি জানি না এটাকে অনেকে সাহায্য হিসেবে নিচ্ছেন কিনা, কিন্তু আমি একটা জিনিস মনে করি, যে অনেক সময় আমরা অনেক অবচেতন মনে
কখনো নদীর পাড়ে, কখনো সমুদ্রের ধারে বসে চুপচাপ চিন্তা করি নিজেকে যে কিভাবে কি করলাম না করলাম। সেই চেতনাটা যদি আমাদের মাঝে মাঝে একটু জাগ্রত হয় যে আমি কি আজকে কোনো ভুল করলাম দিনে, আমি কি আজকে এই লোকটার প্রতি কোনো অন্যায় আচরণ করলাম, কিংবা আমি কি এই লোকটাকে কষ্ট দিলাম, এই চেতনাটি তো এই 6 মাসে প্যান্ডেমিকের সময় আমাদের অনেকেরই আসার কথা, উচিত ছিল, এসেছে হয়তোবা। কারণ আমরা অনেক কাছের মানুষকে হারিয়েছি বিনা নোটিশে। সকালবেলা ঘুম থেকে উঠে শুনেছি উনি আর নেই, এমনটি তো আমরা কখনো দেখিনি আমাদের জীবদ্দশায়। তো এই যে অবস্থাটি, এই অবস্থা থেকেও তো আমাদের একটু সচেতনতা আসা উচিত। এবং এই সোশ্যাল মিডিয়া আমাদের ভীষণ একটি কাজ দিয়েছে এই প্যান্ডেমিকের সময়। আমরা সবাই সংযুক্ত ছিলাম এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকখানি, কিন্তু সেই সোশ্যাল মিডিয়াকে গুটি কয়েক লোক অপব্যবহার করবে এবং আমরা সবাই দর্শক থাকবো নীরব, এটাও তো হওয়া উচিত না। ধন্যবাদ নাজমুল ভাই সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানানোর জন্য এবং সোশ্যাল মিডিয়ার কাজগুলো আমরা সচেতন হই, আরেকটু সোশ্যাল মিডিয়া সম্পর্কে ব্যবহার সম্পর্কে, নিজেদের কাজ সম্পর্কে, নিজেদের দায়িত্ব সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে। নাজমুল ভাই আমাদের সময় তো প্রায় শেষের দিকে, তো নাজমুল ভাই দেশে ফেরার ইচ্ছা নিয়ে কি বলছেন? দেশে ফিরছেন কিনা বা ফিরবেন কিনা, বা দেশে আসলে আপনার ইচ্ছাটা কি, এইটা যদি একটু বলতেন। আমরা অনেকেই বলি দেশে ফিরে যাব, কিন্তু আহ শিকড়ের একটা ব্যাপার আছে, সন্তানদের একটা ব্যাপার আছে, আহ খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে। অনেকে ফিরে গেছে, আমি আমার বন্ধুদের খুব মিস করি, আমার কলেজ জীবনের বন্ধু, স্কুল জীবনের বন্ধুদের খুব মিস করি। তাদের অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে। আহ দেশে হয়তো যাব দিন কয়েকের জন্য, আমার মা এখনো দেশে আছে। বাট আমার কাছে আহ, আমি নিউ ইয়র্ককে ভালোবেসে ফেলেছি, অস্বীকার করার কোনো উপায় নাই। নিউ ইয়র্কের আমি প্রায় অলমোস্ট 39 ইয়ার্স আমার নিউ ইয়র্কের জীবন। আমি খুব ভালোবেসেছি নিউ ইয়র্কের প্রতিটি ইটের সাথে আমার যেন একটা আত্মীয়তা হয়ে গেছে। আমি নিউ ইয়র্কের খুবই স্বাচ্ছন্দ্য ফিল করি। আমি অনেক শহরে গিয়েছি আমেরিকার, কখনো এক রাত দুই রাতের বেশি থাকতে পারিনি। আমার নিউ ইয়র্ক আমাকে খুব টানে, এবং এই নিউ ইয়র্ক আমাকে যথেষ্ট দিয়েছে। আমি আমি একটি কথা শুধু বলি, আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে মানুষের ভালোবাসা দিয়েছে। এবং এই এই নিউ ইয়র্কে আরেকটা জিনিস আমরা অনেকেই বলি, অনেকে বলি না, যে এই নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর প্রায় 180টি দেশের একটি দেশ। আমার সব ধরনের সংস্কৃতি, সব ধরনের কালচার, সব ধরনের মানুষের সাথে মেশার যে সুযোগটি, এটা পৃথিবীর আর কোনো দেশে নেই। অতএব আমি আমার দেশকে মিস করি, আমার সেই ফেলে আসা ছোটকালের জীবন, ছোটবেলার জীবনকে আমি মিস করি ঠিকই, কিন্তু এই নিউ ইয়র্ক আমাকে যেভাবে আগলে ধরেছে, আগলে রেখেছে এখনো পর্যন্ত, এই নিউ ইয়র্ককে ছেড়ে যাওয়া এই জীবনে হয়তো আর সম্ভব হবে না। তো নাজমুল ভাই শুনলাম, আমরা একটু আশাহত হলাম একজন নাজমুল ভাইকে, একজন মানে নাজমুল ভাইয়ের মতো সাংবাদিক আর যে পেশার প্রতি নিবেদিত, কমিটেড, ডেডিকেটেড একজন মানুষকে পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার। তো আমরা সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হচ্ছি, অবধারিত না, কেউ আজকাল গ্লোবাল ভিলেজে কেউই বঞ্চিত না। গ্লোবাল ভিলেজটা এমন হয়ে গেছে যে এক সময়, আমার এখনো মনে আছে, আমি একটা কথা বলি, আমি যখন যেদিন জেএফকে এয়ারপোর্টে নেমেছিলাম, তো আমার বাবাকে কল করতে হবে। তো এখনকার মতন তো কোনো সুইচ টিপলেই কথা বলা যেত না, এটিএনটি তে কল বুক করতে হতো, এবং বুক করলে 3 দিন পরে পাওয়া যেত কল, ফোন লাইন। তো এখন তো আর সেই জমানা নেই, এখন আমরা সবাই গ্লোবাল ভিলেজে বসবাস করি। এই যে আপনার সাথে আমি কথা বলছি, আপনার পিছনে কি আছে, আমার পিছনে কি আছে আপনি দেখতে পাচ্ছেন। এই যে জীবন আমাদের আরো অগ্রসর হচ্ছে এই টেকনোলজি, আমরা এমন হয়তো একটা দিন আসবে যে আমি আর আপনি একই টেবিলে বসে ভাত খাবো, কিন্তু দূরত্ব কয়েক হাজার মাইল, এটাও হতে পারে। এবং আমি আমি মনে করি আমরা যেহেতু সবাই গ্লোবাল ভিলেজের বাসিন্দা, আমরা সবাই একসাথে আছি, মিস করার কিছু নেই। হয়তো দেখা হবে, আমরা খুব কাছে থেকে দেখছি, আপনার হাসির যে চোখের টোল পড়ছে সেটাও আমি কিন্তু এখন দেখতে পাই, যেটা একসময় দেখতে পেতাম না। তো অতএব আমরা সব এগিয়ে যাচ্ছি, টেকনোলজি আমাদেরকে অনেক কাছের মানুষ করে ফেলেছে। জি ভাই, আমরা আসলে বিশ্ব প্রযুক্তি আমাদের সবাইকে কাছাকাছি এনে দিয়েছে, না হলে এত দূরে যেটা চিন্তা করা যায় না আরেকটা গোলার্ধে।
এখানে যখন আমাদের রাত সেখানে দিন, সেই সময় আমরা নাজমুল ভাইয়ের সাথে মুখোমুখি কথা বলছি। প্রযুক্তি আমাদের আসলে এখন আর বিশ্ব আলাদা কোনো দেশ নেই, সারা বিশ্ব একটা দেশে পরিণত হচ্ছে ধীরে ধীরে, মানুষ একে অপরের প্রতিবেশী হয়ে যাচ্ছে ক্রমশ। তো নাজমুল ভাই, আমাদের দেশের অন্তত সাংবাদিকদের জন্য এবং অংশুমালির দর্শকদের জন্য যদি আপনি শেষে কিছু বলেন আর কি। আমি আমি সকলের কাছে খুব কৃতজ্ঞ, সকলের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা, যারা আজকে দেখেছেন সকলের প্রতি। এবং এই আমি একটা কথা শুধু বলি, যে একটু প্রথম যেটা বলেছিলাম, যে 3টি পেশায় কখনো বৃত্ত এবং বৈভবের দেখা পাওয়া যায় না, সেটি হচ্ছে সাংবাদিকতা, আর শিক্ষকতা এবং বিচারপতিদের কাজ, বিচার কাজ। আমি মনে করি যে যারা বাংলাদেশে সাংবাদিকতা করছেন তারা অন্তত এই দিকটা একটু বিবেচনা করবেন, যে সাংবাদিকতা আর সংবাদের ব্যবসা এক জিনিস নয়। এবং আজকে এই আপনার আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমি আপনার প্রতি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা দেখেছেন তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমার জন্য দোয়া করবেন যাতে জীবনের শেষ দিন পর্যন্ত নৈতিকতার সাথে এই পেশায় থাকতে পারি। দোয়া রইল আপনার জন্য, দোয়া, শুভকামনা, ভালোবাসা যেটাই বলেন নাজমুল হাসান ভাইয়ের জন্য রইল। তার মতো মানুষের জন্য সবার মন থেকেই শুভকামনা আসে। তো নাজমুল ভাই ভালো থাকবেন, আজকে আমরা বিদায় নেব। দোয়া করবেন আপনার জন্য, ভালো থাকেন, আবার কথা হবে এক সময়। আবার কথা হবে আরেকটা সেশনে, আরো কথা হবে, আরো বিষয় ভিত্তিক কথা হবে। আজকে নয় যেমন সবকিছু মিলে কথা হলো, আবার বিষয় ভিত্তিক কথা হবে আপনার সাথে। একটা বিষয়কে নিয়ে হয়তো সামনে আপনাদের নির্বাচন আসছে, সেটা নিয়েও আমরা কথা বলতে পারি এক সময় আপনার সাথে। অবশ্যই হ্যাঁ, কথা বলবো। দর্শক, আপনারা শুনলেন নাজমুল হাসানের কথা, একজন নিবেদিত প্রাণ সাংবাদিক। তার কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন যে সাংবাদিকতার জন্য কতটুকু ডেডিকেটেড এবং কমিটেড হতে হয়, কতটুকু ডেডিকেশন থাকতে হয়, কতটুকু কমিটেড থাকতে হয়, আপনারা বুঝতে পেরেছেন। সাংবাদিকতার পেশাটাই এরকম। তো অংশুমালির পক্ষ থেকে নাজমুল হাসানকে আবারও ধন্যবাদ, অংশুমালির দর্শকদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, যারা শুনছেন এবং দেখছেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।